আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছে। আমাকে একটু কমেন্ট করে যদি জানাও যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, বা আমাদের স্ক্রিন এখানে আমরা যা দেখাচ্ছি তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা যেটা আসলে টার্গেট নিয়েছিলাম বা আমরা যেভাবে চিন্তা করেছি ঠিক সেভাবেই চলবে। সেটা হচ্ছে আমরা যতক্ষণ এই ক্লাস দেখব এর মধ্যে থেকে আমরা যা পড়বো তা দিয়েই আমাদের অনেক কিছু হবে, ম্যাক্সিমামটাই হবে বা সব কিছুই হবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা কিছুক্ষণ একটু অনলাইন ভিত্তিক পড়ালেখার মধ্যে থাকি। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে পরিপাক ও শোষণ। এই পরিপাক ও শোষণের একদম শুরু থেকে যদি আমরা চিন্তা করি, একদম শুরু থেকে এইখানে যারা যারা অলরেডি জয়েন করেছো আমি একটু তোমাদের রিপ্লাইগুলো একটু দেখে নিই। হ্যাঁ, থ্যাংক ইউ আলিফ, থ্যাংক ইউ শোভা, সোহান, সবাইকে। আচ্ছা, পরিপাক ও শোষণ চ্যাপ্টারে আমরা যদি গুরুত্ব চিন্তা করি, প্রথমে বলে নেই যে বায়োলজির ব্যাপারে, যেটা তোমরা সবসময় শুনে আসো যে এখান থেকে জিওলজিতে প্রশ্ন বেশি থাকে এরকম শুনে আসছো। এটাই সত্যি, ম্যাক্সিমাম মানে 20 বছর চিন্তা করলে ম্যাক্সিমাম বছরই জিওলজি থেকে প্রশ্ন বেশি ছিল তুলনামূলকভাবে। ধরো জিওলজিতে ছিল 17, 18, 19, 20 এরকম ছিল, বোটানিতে কম ছিল। বাট এর ব্যতিক্রম হয়েছে 2000 খুব সম্ভবত 8 বা 9 সাল, এবং এর ব্যতিক্রম হয়েছে 2023 ব্যাচে যারা পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে বোটানিতে প্রশ্ন বেশি ছিল। অতএব তুমি কোনো একটি সাবজেক্ট পড়ার সময় হ্যাঁ তোমার মাথায় থাকুক যে এর আগের বছরে কিভাবে প্রশ্ন ছিল, কতগুলো ছিল, এটা থাকবে, অসুবিধা নাই। কিন্তু ওটাই চূড়ান্ত না। তোমার পড়ার সময় যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটার মধ্যে হয়তো থাকতে পারে যে আমি জিওলজি পড়তেছি, মানবদেহের চ্যাপ্টারগুলো আগের রিভিশন দিয়ে ফেলি, তারপর অন্য কিছু, এভাবে থাকতে পারে। কিন্তু কোনো চ্যাপ্টার বাদ দিয়ে দিব বা কম পড়বো এইভাবে চিন্তা করা উচিত না। আর 2023 ব্যাচে এটা মানে খুবই একটা ভালো বিষয় ছিল, যদিও প্রশ্ন কম ছিল কিন্তু সবগুলো প্রশ্নই 10টি প্রশ্ন বোর্ড কোশ্চেন থেকে হুবহু চলে আসছে। তো যাই হোক, মানব দেহের মধ্যে যতগুলো চ্যাপ্টারকে আমরা বেশি ইম্পর্টেন্ট বলি, যেগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে এবং একাধিক প্রশ্ন থাকার রেকর্ড আছে, তার মধ্যে সমন্বয় নিয়ন্ত্রণ, তার মধ্যে রক্ত সঞ্চালন, ঠিক আছে, তার মধ্যে তোমার অবশ্যই বলতে হবে পরিপাক ও শোষণ চ্যাপ্টার। এটার একদম শুরু থেকে যদি আমরা যাই, খেয়াল করে দেখো আমি দুইটা শব্দের উপরে জোর দিচ্ছি। একটা হচ্ছে পরিপাক, তারপরে হচ্ছে শোষণ। আমরা কিন্তু একদম এবিসিডি শুরু থেকে চিন্তা করতেছি যে আমরা এই চ্যাপ্টারে কিছুই পড়ি নাই, আজকেই প্রথম বই খুলছি, এরকম একটা অবস্থান থেকে যদি আমরা চিন্তা করি। সেটা হচ্ছে মানুষের দেহের মধ্যে অনেক ধরনের প্রক্রিয়ার কথা আমরা জানি, আমাদের যতটুকু পড়া হয়েছে সেই অনুযায়ী। তার মধ্যে পরিপাক একটা প্রক্রিয়া, শোষণ আরেকটা প্রক্রিয়া। এই দুইটা প্রক্রিয়া কৃষির সাথে জড়িত। আমরা যত খাবার খাচ্ছি, আমরা যত রকমের খাবার খাই, এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমরা কত রকমের খাবার খাই, এটা তোমার উত্তর যা হবে, হয়তো সায়েন্সের স্টুডেন্ট না তার উত্তর আরেকটু অন্যরকম হবে। সে বলবে আমরা ভাত খাই, মাছ খাই, মাংস খাই, এভাবে। বাট তোমার উত্তর হবে আমরা কার্বোহাইড্রেট খাই, প্রোটিন খাই, আমরা লিপিড খাই, ভিটামিন খাই, মিনারেলস খাই, ওয়াটার খাই, তাই তো? তার মানে আমরা বলবো খাবার হচ্ছে 6 প্রকার।
তাহলে নামগুলো একটু খেয়াল করি আমরা। 6 প্রকারের মধ্যে একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা হচ্ছে প্রোটিন, একটা লিপিড, একটা ভিটামিন, মিনারেল, আর হচ্ছে ওয়াটার। এখন তুমি খেয়াল করে দেখো কার্বোহাইড্রেট যে শব্দটা, এই শব্দের দুইটা বাংলা আছে, মানে কার্বোহাইড্রেটেরই আরেকটা নাম হচ্ছে শর্করা, আরো একটা নাম হচ্ছে শ্বেতসার। তার মানে কার্বোহাইড্রেট বলতে যা বুঝায়, শর্করা বলতে তাই বুঝায়, শ্বেতসার বলতে তাই বুঝায়, আমরা যেখানেই বইয়ের মধ্যে লেখা দেখি না কেন সেম মিনিং। প্রোটিন যেটা ইংরেজিতে, এটাকে বাংলায় বলা হয় আমিষ। তাহলে কোথাও লেখা থাকতে পারে প্রোটিন পরিপাকে এটি কাজ করে, আমিষ পরিপাকে এটি কাজ করে, একই কথা। আবার তুমি যদি যাও লিপিড, লিপিডকে আমরা ইংরেজিতে ফ্যাটও বলি, মানে লিপিড জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার একই রকম। বাংলায় কি হবে? এই ফ্যাট শব্দের বাংলাটা আমরা হচ্ছে চর্বি বলি। তার মানে লিপিড বলতে যা বুঝায়, ফ্যাট বলতে তাই বুঝায়, চর্বি বলতেও তাই বুঝায়। এটার আরো একটা নাম হচ্ছে স্নেহ বস্তু বা স্নেহ দ্রব্য। বোঝা গেছে? অতএব এই নামগুলো নিয়ে যেন আমরা কনফিউজ না হই, একদম শুরুতে আছি। তার মানে আমরা যে সকল খাবার খাই তার মধ্যে ইংরেজি নামগুলার বাংলা নামগুলো আমরা পড়ে ফেললাম। ঠিক আছে? তাহলে আমার সাথে সাথে আবার একটু সবাই রিপিট করি। কার্বোহাইড্রেটের নাম আরো কয়টা? দুইটা। একটা হচ্ছে শর্করা, আরেকটা ওই স দিয়ে শ্বেতসার। প্রোটিনকে বাংলায় কি বলি আমরা? আমিষ। লিপিডকে আরো একটা ইংরেজি ফ্যাট, বাংলা কি? চর্বি। আরো একটা কি? স্নেহদ্রব্য। ঠিক আছে? আচ্ছা, ভিটামিন, মিনারেল আর হচ্ছে ওয়াটার, এগুলো নিয়ে কথা নাই। কেন নাই সেটা বলি। সেটা হচ্ছে আমরা পরিপাক প্রক্রিয়া সম্বন্ধে পড়ার চেষ্টা করতেছি, জানার চেষ্টা করতেছি, বোঝার চেষ্টা করতেছি। মানুষ যত ধরনের খাবার খায় এর মধ্যে পরিপাক প্রক্রিয়ার সাথে জড়িত বা পরিপাক হয় এরকম খাবার হচ্ছে তিনটা। কোন তিনটা? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। আর কিছু না, আর কিছু না কিন্তু। ঠিক আছে? তার মানে হচ্ছে ভিটামিন, মিনারেল, ওয়াটার এগুলো পরিপাকের কোনো দরকার হয় না। এটা যে অবস্থায় আছে এই অবস্থায় মানুষের বডিতে নির্দিষ্ট জায়গা দিয়ে বডির মধ্যে ঢুকবে, শরীরের জন্য যেখানে যেখানে কাজে লাগা দরকার সেখানে কাজে লাগবে। ঠিক আছে? তাহলে পরিপাক যদি কোনো প্রক্রিয়া হয়, সেই প্রক্রিয়ার জন্য টার্গেট বস্তু কয়টা? তিনটা। সেই প্রক্রিয়ার জন্য টার্গেট বস্তু কয়টা? তিনটা। আমরা একটু খেয়াল করি। প্রথম অক্ষর লিখলাম কার্বোহাইড্রেটের ক, লিখলাম প্রোটিনের প, লিখলাম লিপিডের ল। তার মানে পরিপাক এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এগুলো অংশগ্রহণ করে। আমরা কিন্তু অন্য নামগুলা পড়ে ফেলছি। ঠিক আছে? ভিটামিন, মিনারেলস, ওয়াটার এগুলো নিয়ে আমাদের কথা নাই। এখন তুমি খেয়াল করে দেখো এই যে পরিপাক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা বলতে আমরা আসলে কি বুঝবো? প্রক্রিয়াটা বলতে আমরা কি বুঝবো? ইংরেজিতে এই চ্যাপ্টার নাম হচ্ছে ডাইজেশন অ্যাবজর্পশন। তোমরা যারা শুনতে পাচ্ছ তাদেরকে টেকনিক্যাল কথা যদি বলি, মানে অনেকে অনেক কিছু পড়ে, কেউ কেউ কিছুই পড়ে না, কেউ কেউ আবার টেকনিক্যালি পড়ে। সেই টেকনিক্যাল পড়ার কথা যদি বলি, বিগত কয়েক বছর ধরে স্পেশালি 2019 ব্যাচ থেকে একটু ব্যতিক্রম। এটা এর আগের কোনো আলোচনায়ও আমাদের কথায় আসছে। আবারও বলে দিই, তোমরা যারা শুনতে পাচ্ছ, ইংলিশ ভার্সনের বই, ইংলিশ ভার্সনের যে ইংরেজিতে বই, সেই বই খেয়াল করা, সেই বই থেকে যদি কিছু দরকার হয় সেরকম পরিস্থিতি কিন্তু এখন তৈরি হয়েছে। ঠিক আছে? দ্বিতীয়ত, বায়োলজির জন্য, জিওলজি এবং বোটানির জন্য আলিম স্যারের বই পড়ার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। ওকে? তোমরা যারা মনে করতেছো যে একেবারে খুব ব্রিলিয়ান্ট রেজাল্ট করা দরকার, তাদের এই জিনিসগুলোতে একটু সময় দিতে হবে, যাতে করে তোমার আজমল পড়া আছে, বোটানি হাসান পড়া আছে, তোমার 100% কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? একটু যেন মাথা থাকে। সেই জন্য যেই সব ক্ষেত্রে ইংলিশ টার্মগুলা ব্র্যাকেটে লেখা আছে, ইংলিশ টার্ম লেখা আছে, সেগুলা অবশ্যই তুমি চেষ্টা করবা একটু সাথে সাথে পড়ে ফেলা যায় কেন। ঠিক আছে? আমরা বাংলা এবং ইংরেজি যেগুলো তোমার বইয়ের মধ্যে অনেক কিছু টার্ম ব্র্যাকেটে দেওয়া থাকে, এটা কেমিস্ট্রিতেও আছে, ফিজিক্সেও কিছু কিছু ক্ষেত্রে আছে। হ্যাঁ, এটা যেন আমরা একটু খেয়াল রাখি।
আমরা আবার ফেরত আসি এখানে। পরিপাক, যেটাকে ইংরেজিতে ডাইজেশন বলি, শোষণকে আমরা ইংরেজিতে অ্যাবজর্পশন বলি। এই পরিপাক প্রক্রিয়া বলতে কি বোঝানো হয়? পরিপাক হচ্ছে এমন একটা প্রক্রিয়া মানুষের দেহে, অন্য প্রাণীর দেহ, সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা যা খাচ্ছি সেগুলো বড় বড় কণা থেকে ছোট ছোট কণায় পরিণত হচ্ছে, বড় অবস্থা থেকে ছোট অবস্থায় পরিণত হচ্ছে। তার মানে পরিপাক এমন একটা প্রক্রিয়া যেটা বড় কিছুকে ভেঙে চুরে মানে নানানভাবে ছোট কিছুতে পরিণত করবে। বড় কি? বড় মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। এখন তুমি বলবা কার্বোহাইড্রেট এটার কি রূপ? হ্যাঁ, তুমি ভাত খাচ্ছ, এটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার। তুমি রুটি খাচ্ছ, কার্বোহাইড্রেট জাতীয় খাবার। তুমি মাছ মাংস খাচ্ছ, প্রোটিন জাতীয় খাবার। তুমি অনেক ধরনের চর্বি জাতীয়, ফ্যাট জাতীয়, লিপিড জাতীয় খাবার খাচ্ছ, তাই তো? এগুলো হচ্ছে বড় অবস্থা। আমরা বললাম কার্বোহাইড্রেট একটা বড় অবস্থা, পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে ছোট ছোট কণায় পরিণত হবে, যাতে করে সেই ছোট কণাগুলো আমাদের বডির মধ্যে ঢুকতে পারে। এখন তুমি বলবা যে ভাই বডির মধ্যে ঢোকা বলতে আপনি কি বুঝাইতেছেন? আমি এটাই বুঝাচ্ছি, আমাদের দেহের রক্ত স্রোতে যেন প্রবেশ করতে পারে, রক্তের মধ্যে যাইতে হবে। এখন তুমি আবার বলতে পারো যে রক্তের মধ্যে আমাদের খাবারের ছোট কণা এগুলো যাওয়ার দরকার কি? কারণ রক্ত হচ্ছে একটা ট্রান্সপোর্ট ব্যবস্থা, যে রক্ত খাবারের ওই ছোট কণাগুলোকে আমাদের বডির বিভিন্ন অংশে বহন করে নিয়ে যাচ্ছে, সারা দেহের মধ্যে ঘুরতেছে, যাতে করে দেহের বিভিন্ন অংশের মধ্যে থাকা যে কোষগুলা, ওগুলা এই ক্ষুদ্র কণা, ছোট কণা, ঠিক আছে, খাদ্য সার, এগুলাকে নিয়ে সেই কোষ যেন বাঁচতে পারে। কোষ বাঁচার জন্য আরো লাগবে অক্সিজেন, লাগবে আরো অনেক কিছু লাগবে খাবারের ছোট কণাগুলো। তাহলে আমরা এখন খেয়াল করব, কার্বোহাইড্রেট জাতীয় খাবার পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে ছোট ছোট কণায় বিভক্ত হয়, ঠিক আছে? ছোট কণায় যে বিভক্ত হবে, সেই ছোট কণার একটা নাম হচ্ছে গ্লুকোজ। তার মানে কার্বোহাইড্রেট জাতীয় যত খাবার আমরা খাচ্ছি, তুমি ভাত খাও, রুটি খাও, এগুলো পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে ভাঙতে 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 গিয়ে যে ছোট কণাগুলো তৈরি হয়, তার মধ্যে একটা নাম হচ্ছে গ্লুকোজ। আরো হইতে পারে, ফ্রুক্টোজ হইতে পারে, সুক্রোজ হইতে পারে, বাট তুমি অন্তত একটা মনে রাখো, গ্লুকোজ। যে কেউ জিজ্ঞেস করুক, আচ্ছা তুমি যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারের কথা বললা, এটা পরিপাকের পর কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। গ্লুকোজ গ্লুকোজ গ্লুকোজ, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি প্রথম অক্ষর লিখলাম। প্রোটিন জাতীয় যত খাবার আছে, প্রোটিন জাতীয় যত খাবার, তুমি আজকে চিকেন খাচ্ছ তুমি, ঠিক আছে, এইটা পরিপাকের পর, পরিপাক কিভাবে হয়, কোথায় হয়, কিসের মাধ্যমে হয়, ওইটা আমরা পরে দেখব। বাট পরিপাকের মাধ্যমে এই প্রোটিন জাতীয়, আমিষ জাতীয় খাবারগুলা ভাঙতে 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 গিয়ে একটা ছোট অবস্থায় পরিণত হয়। সেই ছোট অবস্থা, নামের মধ্যে অ্যাসিড আছে, অ্যামিনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড যেটাই বলি আমরা, অ্যামিনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড যেটাই বলি। তার মানে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের পর কি তৈরি হয়? অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। এখন তুমি কেউ বলতে পারো যে ডাইপেপটাইড তৈরি হয়, ট্রাইপেপটাইড তৈরি হয়, অনেক কিছু বলতে পারো, বাট এইটা হচ্ছে শেষ কথা। অন্তত একটা তো মনে রাখো, প্রোটিন বা আমিষ ভাঙলে পরিপাকের পর ছোট যে অবস্থা, তার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। ওকে, আচ্ছা, লিপিড। লিপিড জাতীয় যত খাবার আছে, যত খাবার তুমি লিপিড জাতীয় বলো, লিপিডের আরেকটা নাম কি বলছিলাম আমরা? ফ্যাট বলছিলাম না? ফ্যাট। এই লিপিড বা ফ্যাট পরিপাকের পর যা তৈরি হবে সেটার নাম, এটার সাথে মিল আছে, ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড। তাহলে দেখো, প্রোটিন বলো, লিপিড বলো, দুইটার শেষে দেখো দেখো অ্যাসিড তৈরি হচ্ছে, এখানে অ্যামিনো অ্যাসিড, এখানে ফ্যাটি অ্যাসিড। ওকে, তাহলে এই যে পরিপাক, কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে কিসের মাধ্যমে? পরিপাকের মাধ্যমে। প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায়? পরিপাক প্রক্রিয়ায়। লিপিড থেকে ফ্যাটি অ্যাসিড হচ্ছে কোন প্রক্রিয়ায়? পরিপাক প্রক্রিয়ায়। শেষ। এখন তুমি বলতে পারো যে এই জায়গাগুলোর মধ্যে আর কোনো কি উপাদান আছে? হ্যাঁ, তুমি বলতে পারো যে গ্লুকোজ ছাড়াও
কোনো একটা খাবার থেকে ফ্রুক্টোজ তৈরি হয়েছে, সুক্রোজ তৈরি হয়েছে, অ্যামিনো অ্যাসিড ছাড়াও হয়তো ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, হ্যাঁ এগুলো তৈরি হয়েছে। এটা আমরা পরে পড়বো, বাট আমরা হচ্ছে মেইন জিনিসটা আঁকড়ে ধরতে চাচ্ছি, যাতে করে আমরা একটু মানে কোনো কারণের জন্য মিস করে না ফেলিস, আমরা ট্র্যাক থেকে যেন বের হয়ে না যায়। ঠিক আছে, তাহলে পরিপাক বা ডাইজেশন বলতে এই থিম। ওকে, এখন কথা হচ্ছে শোষণ বলতে বা অ্যাবজর্পশন বলতে কি বোঝায়? এটা কি শোষণ বা অ্যাবজর্পশন বলতে কি বোঝায়? তুমি খেয়াল করো, এই যে খাবারের ছোট ছোট কণা, এটা কোনো একটা বিশেষ প্রক্রিয়ায় মানুষের রক্তে প্রবেশ করে। মানুষের রক্তে প্রবেশ করে, রক্ত, মানুষের রক্ত, ওই যে মানুষের রক্ত 5 থেকে 6 লিটার রক্ত থাকে সারা দেহের মধ্যে, হৃৎপিণ্ডের সঞ্চালনের মাধ্যমে, সিস্টোল ডায়াস্টোলের মাধ্যমে সারা দেহের মধ্যে সঞ্চালিত হচ্ছে যে রক্ত, সেই রক্তের মধ্যে ঢুকবে যে প্রক্রিয়ায় খাবারের ছোট কণাগুলা, এই যে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে শোষণ। তাহলে খেয়াল করে দেখো, আমাদের চ্যাপ্টারের নাম পরিপাক ও শোষণ, ডাইজেশন, অ্যাবজর্পশন। আমরা জানলাম পরিপাক মানে যা খাচ্ছি সেগুলোর যে টাইপ আছে সেগুলো ভেঙে চুরে একদম ছোট কণা, এই ছোট কণাগুলো যে প্রক্রিয়ার মাধ্যমে রক্তে ঢুকবে ওইটি হচ্ছে শোষণ বা অ্যাবজর্পশন। এখন কোন প্রক্রিয়ায় ঢুকতেছে? শোষণ প্রক্রিয়া। কিন্তু শোষণের হওয়ার জন্য, রক্তে ঢোকার জন্য এখানে নানান রকম ব্যাপার আসতে পারে, তোমার ডিফিউশন আসুক বা অন্য যে কোনো প্রক্রিয়া আসুক, হ্যাঁ, যে কোনো ট্রান্সপোর্ট সিস্টেম আসুক, সেগুলো পরে ডেসক্রিপশন পরে, থিম এইটাই। ঠিক আছে, তাহলে আমরা যে বাদ দিলাম, কোন 3টা বাদ দিলাম খেয়াল করে দেখো। ভিটামিন, আমরা বাদ দিলাম হচ্ছে মিনারেল, সরি, আমরা বাদ দিলাম হচ্ছে পানি। এগুলা পরিপাকের দরকার হয় না, কিন্তু এগুলো শোষণ হবে, কারণ এই ভিটামিন, মিনারেল, পানি এগুলা এমনিতেই ছোট ছোট অবস্থায় থাকে, এই জন্য এগুলা পরিপাকের দরকার হয় না। এই পর্যন্ত ঠিক আছে না? পরিপাক ও শোষণ চ্যাপ্টার, ডাইজেশন, অ্যাবজর্পশনের আমরা থিম যেটা, একদম চিন্তা ভাবনা শুরু কোন জায়গা থেকে হবে সেটা আমরা কিন্তু এখানে ক্লিয়ার। এখন তুমি আসো, এই যে পুরা কার্যক্রম, এই যে পুরা চ্যাপ্টার, তার মানে পরিপাক ও শোষণ, এই কার্যক্রম সম্পাদনের জন্য মানুষের বডিতে, হিউম্যান বডিতে যে যে অংশ কাজ করে, যা যা অংশ আছে, আমাদের এই খাবার পরিপাকের জন্য কিছু অংশ, আমাদের শরীর থেকে আবার ধরো কোনো বর্জ্য উপাদান বের করে দেওয়ার জন্য কিছু অংশ আছে, আমাদের শরীর এই যে শক্তভাবে আমরা দাঁড়ানো অবস্থায় আছি সেটার জন্য কিছু অংশ আছে, এরকম ভাগ ভাগ করা। যেমন ধরো সমস্ত অস্থিগুলা নিয়ে হচ্ছে কঙ্কাল তন্ত্র, তাই না? আমাদের শরীর থেকে বিষাক্ত বর্জ্যগুলা বের করে দেওয়ার জন্য রেচনতন্ত্র, আমাদের পরিপাক ও শোষণের জন্য পৌষ্টিক তন্ত্র বা পরিপাকতন্ত্র, সেম কথা। এখন তন্ত্র শব্দটা যে আমরা দেখি বাংলা ভার্সনের বইয়ের মধ্যে, মানে এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে তন্ত্র বা সিস্টেম, যেমন ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাক তন্ত্র, এর মানে হচ্ছে যখন মানুষের দেহের মধ্যে অনেকগুলো অংশ একসাথে মিলে একটা নির্দিষ্ট কাজ করে, সেম একটা কাজের মধ্যে জড়িত, তারা সবাই সেম একটা কাজ করতেছে, তখন এটা একটা তন্ত্রের অন্তর্ভুক্ত হবে। তো সেম পরিপাক ও শোষণের জন্য যে যে অংশ জড়িত তাদেরকে পরিপাক তন্ত্র বলে। এটার 2টা ভাগ, পরিপাক তন্ত্রের 2টা ভাগ আর কি। ঠিক আছে, আমরা যদি একটু এখানে লিখে ফেলি 2টা ভাগ, একটা ভাগকে বলা হয় নালী, আরেকটা ভাগকে বলা হয় গ্রন্থি। তার মানে মানুষের পরিপাক ও শোষণের জন্য যত যা কিছু কাজ করে সবকিছুকে একসাথে মিলে আমরা পরিপাকতন্ত্র বলবো, যেটা সায়েন্টিস্টরা 2 ভাগ করছে, একটা হচ্ছে পরিপাক নালী, একটা হচ্ছে পরিপাক গ্রন্থি। আমাদের আজকের পড়ার মধ্যে পরিপাক নালীর বর্ণনার অংশটুকু আমরা শেষ করে ফেলবো, এবং আমাদের আগের কথা অনুযায়ী কিছুক্ষণ পড়ার পরে আমরা একটু পড়ে নিব, পড়ে কিছু কোশ্চেনের উত্তর আমরা একটু প্র্যাকটিস করব, স্টর্মিং, এরপরে আবার আরেকটা পার্ট পড়ে আমরা আবার কিছু প্র্যাকটিস করে শেষ। এবং এরপরে আগামীকাল তোমাদের টাইম দেওয়া আছে সকাল থেকে বিকেল পর্যন্ত, যে কোনো সময় অনলাইনে তোমরা এনরোল করে অনলাইনে পরীক্ষা দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নাই। আমার কথা হলো কোনো একটা উপলক্ষে কোনো একটা আলোচনার মাধ্যমে কিছুটা পড়ে ফেলি আমরা, সেটাই মূল উদ্দেশ্য। ঠিক আছে?
এখানে। তাহলে আমরা একটু নেক্সট যদি যাই, খেয়াল করো সরি খেয়াল করে দেখো, আমাদের আলোচনা হচ্ছে পরিপাক নালী নিয়ে। পরিপাক নালী, কারণ আমরা বলছিলাম যে পরিপাক তন্ত্র দুই অংশে বিভক্ত, একটা পরিপাক নালী আর একটা হচ্ছে পরিপাক গ্রন্থি। আজকে পরিপাক নালী নিয়ে আমরা যদি একটু শুরু করি। একজন মানুষের পরিপাক নালী বলতে এমন একটা নালী মানুষের দেহের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে নালীর ভিতরে খাবার পরিপাক হয়। সহজ কথা, সেটা শুরু হয় মানুষের মুখছিদ্র থেকে, এই জায়গা থেকে শুরু হয়, ঠিক আছে? এর পরের অংশের নাম হচ্ছে মুখবিবর। নাম কি? মুখবিবর, মুখের ভিতরে জায়গা। তারপরের অংশ গলবিল। এটা হচ্ছে আমরা যদি বলি গলবিল, হা করলে আমাদের কারো কারো টনসিল, বড় টনসিলের ঠিক পেছনে এরকম আঙ্গুলের মতো একটা অংশ পাওয়া যায়, ঠিক আছে? আলজিব্বা বলি আমরা। এটার আশেপাশে জায়গাটা হচ্ছে গলবিল। তাহলে আমি আবার একটু রিপিট করি, মুখছিদ্র, মুখবিবর, তারপরের অংশের নাম কি? গলবিল। এরপরে স্ট্রেট নিচের দিকে হচ্ছে অন্ননালী বা ইসোফেগাস, অন্ননালী। এটা কোন জায়গায় থাকে? তুমি তোমার গলার এখানে যদি চিন্তা করো, সামনের দিকে যেটা, এই যে সামনের দিকে শক্ত, এটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। মানে তুমি যেটা ধরতে পারো শক্ত, এটা কিন্তু অন্ননালী না। শ্বাসনালী বা ট্রাকিয়া, এটার পেছন দিয়ে একটা টিউবের মতো থাকে, সেটা হচ্ছে অন্ননালী, ঠিক আছে? অন্ননালী ঠিক পরেই আমাদের এটা নিশ্চয়ই সবগুলো চ্যাপ্টার পড়ে তোমাদের ধারণা হওয়ার কথা যে আমাদের বক্ষপিঞ্জর আর পেটের মাঝখানে একটা পেশি নির্মিত পার্টিশন থাকে, যেটাকে ডায়াফ্রাম বলে বা মধ্যচ্ছদা। তাহলে বুক এবং পেটের মাঝখানে পেশি নির্মিত পার্টিশনকে কি বলে? ডায়াফ্রাম বলে, বাংলায় মধ্যচ্ছদা, ঠিক আছে? তো এই অন্ননালীটা যখন নিচের দিকে যাচ্ছে যাচ্ছে বুকের ঠিক মাঝখান দিয়ে আমরা ধরে নিই, ডায়াফ্রামের ঠিক নিচে গিয়ে এটা একটু ফুলে যায়, স্ফীত হয়, থলের মতো হয় বলা যায়। এটা বইয়ের কোনো জায়গায় এটা এরকম ভাবে লিখে আছে। ওই স্ফীত অংশটা হচ্ছে পাকস্থলী। পাকস্থলী, পাকস্থলীর পরে পাকস্থলী ঠিক যেখানে শেষ হয়ে যায়, একটু ইমাজিন করো আমাদের পেটের মধ্যে অনেক পেঁচানো থাকে, পরিপাক নালী অনেক পেঁচানো অংশ, সেটার নাম হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত সবচেয়ে পেঁচানো। এর পরের অংশের নাম হচ্ছে বৃহদান্ত। তাহলে আমার সাথে সাথে তোমরা যদি একটু রিপিট করো, পরিপাক নালীর অংশগুলা আমরা যতটুকু ধারণা পাচ্ছি, মুখছিদ্র, মুখবিবর, গলবিল, ঠিক আছে? তারপরে অন্ননালী বা ইসোফেগাস, পাকস্থলী বা স্টমাক, ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন, বৃহদান্ত বা লার্জ ইন্টেস্টাইন, ঠিক আছে? এখানে একটা জিনিস তুমি অবশ্যই খেয়াল রাখবা, ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত, নাম দেখে মনে হয় যে ক্ষুদ্রান্ত মনে হয় দৈর্ঘ্য মনে হয় কম, বৃহদান্ত বেশি। না, যেহেতু ক্ষুদ্রান্ত অনেক পেঁচানো, অতএব ক্ষুদ্রান্তের অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা অনেক বেশি, 6 থেকে 7 মিটার। বৃহদান্ত নামে বৃহৎ, কিন্তু দৈর্ঘ্যে বৃহৎ না, 1.5 মিটার, 1.5 মিটার, ঠিক আছে? আজকে আমরা যতগুলো দৈর্ঘ্য পড়বো তার মধ্যে ক্ষুদ্রান্ত বৃহদান্তের দৈর্ঘ্য মিটার দিয়ে, ক্ষুদ্রান্ত নামে ক্ষুদ্র কিন্তু আসলে দৈর্ঘ্যে ক্ষুদ্র না, 6 থেকে 7 মিটার। বৃহদান্ত নামে বৃহৎ কিন্তু দৈর্ঘ্যে বৃহৎ না, ঠিক আছে? 1.5 মিটার। একটু পরে আসবো আমরা। এখন এই যে কথাগুলো, এই কথাগুলোকে যদি আমরা একটু ইমেজের মধ্যে চিন্তা করি, আমি একটু আঁকাআঁকির চেষ্টা করি, তারপরে তোমাদেরকে কিছু ছবি দেখাচ্ছি, ওটা দেখলে আরো একদম ক্লিয়ার হয়ে যাবে পৌষ্টিক নালী বলতে আসলে কোন অংশগুলো বোঝায় এবং আমাদের পরীক্ষার জন্য কতটুকু পড়লেই আসলে চলবে, ঠিক আছে? আমরা যদি ছবি চিন্তা করি একটু, খেয়াল করে দেখো, আমি মুখছিদ্র, মুখবিবর, গলবিল এটা বাদ দিয়ে এরপর থেকে যদি আমি আঁকার চেষ্টা করি,
সরি, মুখছিদ্র হ্যাঁ, আমি অন্য নালী থেকে আঁকার চেষ্টা করি। এই অন্য নালী, এটাকে আমরা আর একটু নিচে নিয়ে যাই, ঠিক আছে? অন্য নালীটা আমাদের কোন লেভেলে এসে শেষ হয়? যেখানে ডায়াফ্রাম থাকে সেই লেভেলে এসে শেষ হয়। এরপরে এরকম একটু স্ফীত হয়ে যায়। এটুকু হলো পাকস্থলী, ঠিক আছে? পাকস্থলী শেষ। এরপর আমাদের পেটের মধ্যে অনেক পেঁচানো থাকে, কিন্তু আমি অত পেঁচানো আঁকবো না, ঠিক যতটুকু আমাদের যে বোঝার জন্য দরকার অতটুকুই। এরকম অনেক পেঁচানো থাকবে, আমাদের যতটুকু দরকার। এই পর্যন্ত হচ্ছে ক্ষুদ্রান্ত, ঠিক আছে? আমরা আরো এরকম ভাবে একটু কিছু দূর নিয়ে, ক্ষুদ্রান্ত শেষ। ক্ষুদ্রান্তের পরে হচ্ছে বৃহদান্ত। এখান থেকে এই পর্যন্ত বৃহদান্ত এরকম ভাবে পেটের মধ্যে আড়াআড়ি ভাবে থাকবে, এরপর নিচের দিকে নামবে পেটের নিচের বাম পাশ দিয়ে, শেষের দিকে গিয়ে এরকম একটু ফাঁসের মতো হবে, একদম শেষে গিয়ে এরকম স্ফীত হয়ে শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কিন্তু মুখছিদ্র, মুখবিবর, গলবিল এটুকু বাদ দিয়ে পরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত অন্য নালী, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পাকস্থলী, এখান থেকে শুরু করে এই পর্যন্ত ক্ষুদ্রান্ত, এরপরে হচ্ছে বৃহদান্ত। এখন এই পরিপাক নালীর নাম পরিপাক নালী হয়েছে কারণ এটার ভিতরে পরিপাক হয়। সব জায়গায় হয় তা না, ম্যাক্সিমাম জায়গাতেই হয়, ম্যাক্সিমাম অংশের মধ্যে হয়, কিছু কিছু অংশে নাও হতে পারে, ঠিক আছে? এটা কিছু কারণও আছে কেন কোনো জায়গায় পরিপাক হয়, কেন হয় না। আমরা যদি একদম বর্ণনামূলক অংশে যাই, আমাদের বর্ণনামূলক অংশে, তাহলে আমাদের মুখছিদ্র এখানে পরীক্ষার জন্য কিছু পড়ার তেমন কিছু নেই। মুখবিবর, মুখের ভেতরের জায়গাটা, দুইটা জিনিস আছে, আমরা এটা একটু পরে দেখব। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের জিহ্বা, টাং। এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, জিহ্বার মধ্যে কোন অংশে কোন ধরনের টেস্ট বাড, স্বাদ করক থাকে। এই যে তুমি চকলেট খাচ্ছ, এক ধরনের টেস্ট পাচ্ছ, তুমি স্পাইসি কিছু ঝালের যে এটা অনুভূতি, যদিও এটার জন্য স্বাদ করক নাই, টেস্ট বাড নাই, ঠিক আছে? লবণ জাতীয় কিছু তুমি বুঝতে পারছো, টক বুঝতে পারতেছো। এটা কারণ হচ্ছে আমাদের জিহ্বার মধ্যে সামনে পেছনে লেফট রাইট কিছু স্বাদ কোরক থাকে, টেস্ট বার থাকে, সেগুলো এমসিকিউর জন্য লাগবে, ওটা দেখবো। সেকেন্ড হচ্ছে আমাদের এখানে দাঁত আছে 32, নিচের 16টা, উপরে 16টা। এই দাঁতগুলোর নাম এবং কয়টা করে থাকে এটা আমরা একটু পরে দেখতেছি। এরপরে কি গলবিল, গলবিল নিয়ে কোনো বইয়ের মধ্যে অত ডিটেল কিছু লেখা নেই, আমাদের অত জানানোর কিছু নেই, জাস্ট জায়গাটা মনে রাখবো আমরা, ঠিক আছে? তবে এখানে একটু বলি, আমাদের মুখের ভিতরে তালু, ঠিক আছে? কঠিন তালু, নরম তালু, মানে তালু বলতে যেটা বইয়ের মধ্যে বোঝানো হয়েছে, বাংলা টার্ম যেভাবে লিখছে, জিহ্বার ঠিক উপরে যে জায়গাটা, ঠিক আছে? মানে তুমি মুখের ভিতরে যদি একটা মুখ গহ্বর চিন্তা করো, তাহলে ওটা সাদ আছে না, সাদ,
ওটাই হচ্ছে কঠিন তালু নরম তালু, সেটা বোঝানো হয়েছে। ওইটা নিয়ে 2-3 লাইন লিখছে, এটা দেখবো আমরা। আমরা আগে এটা শেষ করে নিই। কি শেষ করে নিবো আমরা? অন্য নালী নিয়ে। অন্য নালীর দৈর্ঘ্য লেখা আছে 25 সেন্টিমিটার, কোনো জায়গায় হচ্ছে তোমার 30 সেন্টিমিটার লেখা আছে, থাকুক অন্য নালী 25 থেকে 30 আমরা ধরে নিলাম অন্য নালীর দৈর্ঘ্য। এই অন্য নালী বা ইসোফেগাস, এটার ভিতরে পরিপাকের জন্য কোনো গ্রন্থি নাই, যার কারণে গ্রন্থি থেকে কিছু নিঃসৃত হওয়ার কোনো সুযোগও নাই। অতএব কোনো এখানে পরিপাক হয় না, অন্য নালীর ভিতরে কোনো পরিপাক হয় না। হয় গিয়ে কোথায়? পাকস্থলীর ভিতরে গিয়ে হয়। আমরা এই পাকস্থলীর কতগুলো অংশ আমরা পরিচিত হই, খেয়াল করে দেখো। অন্য নালী যেখানে শেষ হয়, পাকস্থলী যেখানে শুরু হয়, যে এই জায়গাটায় যে আমি একটু কালার করলাম, এই অংশটার একটা নাম আছে, এর নাম হচ্ছে কার্ডিয়া। এটার নাম হচ্ছে কার্ডিয়া। তাহলে কথাটা কিন্তু তুমি দুই ভাবে মনে রাখতে পারো, যে পাকস্থলীর প্রথম অংশকে কি বলে? কার্ডিয়া। অথবা তুমি একটু অন্যভাবে বলো, অন্য নালী ও পাকস্থলীর সংযোগস্থলকে কি বলে? কার্ডিয়া বলে। ঠিক আছে। আবার একইভাবে পাকস্থলী যেখানে শেষ হচ্ছে, ঠিক এই জায়গা, ক্ষুদ্রান্ত যেখানে শুরু হচ্ছে, এই জায়গার একটা নামকরণ বিজ্ঞানীরা করছে, এটার নামকরণ হচ্ছে পাইলোরাস। এটা পাইলোরাস। তাহলে শুরুতে ক, শেষে হচ্ছে প, তার মানে এখানে হচ্ছে সি কার্ডিয়া, এখানে হচ্ছে পি। সিপি চিকেন আছে না? সিপি চিকেন, সিপি। ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো, এখানে কথাটা দুই ভাবে আসতে পারে। পাকস্থলীর শেষ অংশের নাম কি? পাইলোরাস। অথবা পাকস্থলী ও ক্ষুদ্রান্তের সংযোগস্থলকে কি বলে? পাইলোরাস। বুঝে গেছে কথাগুলো? একটু খেয়াল রাখবে এখানে। নেক্সট হচ্ছে এই পাকস্থলীর যে উপরে এই যে গম্বুজের মতো অংশ, গম্বুজ বলতে আমরা মসজিদের গম্বুজের কথা বলি বা এই ধরনের কিছু, এই যে অংশটুকু, এই যে আমি ডট চিহ্ন দিচ্ছি, এই অংশটুকুর নাম হচ্ছে ফান্ডাস। এটা ফান্ডাস। তাহলে তোমার আজকের পুরা চ্যাপ্টারের মধ্যে গম্বুজ কথাটা যদি আসে, উত্তর কি হবে? ফান্ডাস, ফান্ডাস, ফান্ডাস। আমরা এফ চিন্তা করবো এখানে, গম্বুজ আকৃতির অংশ। তাহলে পাকস্থলীর বর্ণনা যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, কিছু একটা তো লেখা যাবে এখন, তাই না? কিছু একটা বলা যাবে। পাকস্থলীর প্রথম অংশ কার্ডিয়া, শেষ অংশ পাইলোরাস, গম্বুজের মতো ফান্ডাস। এখন দুইটা কথা এখানে আছে, খেয়াল করে দেখো। সেটা হচ্ছে এই যে পাকস্থলী, তুমি এদিক দিয়ে দেখো, এরকম পাকস্থলীর আমরা যদি এটা একটা মার্জিন চিন্তা করি, এটা কিন্তু স্ট্রেট মার্জিন না, স্ট্রেট লাইন না, এটা এরকম কার্ভ নেওয়া। একইভাবে এদিকে যদি চিন্তা করি, এটাও কার্ভ। তার মানে পাকস্থলীর দুইটা মার্জিনে দুইটা কার্ভেচার হয়েছে, কার্ভেচার, দুইটা কার্ভেচার। এই যে পরিপাক নালী দেখতে পাচ্ছ, তোমার দিকে ঘুরে দাঁড়ানো কোনো একজন মানুষের বডিতে দেখতে পাচ্ছ। তাহলে তোমার দিকে আমি ঘুরে দাঁড়ানো, তুমি আমাকে দেখতে পাচ্ছ। আমার পরিপাক নালী যদি হয়, তাহলে এটা আমার জন্য বাম দিক, এটা ডান দিক। তার মানে এটা হচ্ছে বাম দিকে, এটা হচ্ছে ডান দিকে। তাহলে পাকস্থলীর কিনারা হিসেব করলে দুইটা কার্ভেচার আছে, দুইটা, বাংলায় দুইটা বাঁক আছে। বাম দিকে একটা বাঁক আছে, ডান দিকে আরেকটা বাঁক আছে। তুমি খেয়াল করো, এই বাম দিকের এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতটুকু দূরত্ব, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু কম দূরত্ব। তার মানে এই বাম দিকের এটা হচ্ছে বড়, ডান দিকের এইটুকু জায়গাটুকু হচ্ছে ছোট। তাহলে আমরা এখানে বড় চিন্তা করব, এখানে ছোট চিন্তা করব, এটা এটা। তাহলে কি আমরা বলতে পারি পাকস্থলীর চেহারাটা যেরকম, তাতে মনে হয় পাকস্থলীতে দুইটা বাঁক আছে, একটা বাম দিকে আর একটা হচ্ছে ডান দিকে। খেয়াল করো, এদিক থেকে যদি তুমি দেখো, এই জায়গাটা কিন্তু উত্তল মনে হয়, এদিক থেকে দেখলে অবতল মনে হয়। তাহলে আমরা কি বলতে পারি পাকস্থলীর বাম দিকের যে বাঁকটা, এটা উত্তল, ডান দিকের বাঁকটা অবতল, কনভেক্স কনকেভ। এর মধ্যে কোনটা ছোট কোনটা বড়? ডান দিকেরটা ছোট, বাম দিকেরটা বড়। তাহলে যেটা বাম দিকের সেটাই হচ্ছে ব দিয়ে বড় বাঁক, সেটাই হচ্ছে উত্তল।
তাহলে আমরা এবার সিদ্ধান্তে আসবো পাকস্থলীর বাম কিনারাকে বড় বাঁক বলে। বাম বড় সেটা দেখতে কেমন? উত্তল। তাহলে ডান পাশে যা আছে উল্টাটা হবে, ডান কিনারাকে ছোট বাঁক বলে, সেটা হচ্ছে অবতল। এই কথাগুলোও কিন্তু লাগবে, প্রশ্নে আসতে পারে পাকস্থলীর ব্যাপারে। এই পাকস্থলী এটা তো একটা অর্গান, পরিপাক নালীর একটা অংশ। এটাকে তুমি হাতে নিয়ে যদি ক্রস করে কেটে ফেলো তাহলে পাকস্থলীর প্রাচীরের মধ্যে 5টা লেয়ার পাওয়া যায়। কয়টা পাওয়া যায়? 5টা। তাহলে পাকস্থলীর প্রাচীর কয় স্তর বিশিষ্ট? 5 স্তর বিশিষ্ট। পাকস্থলী 5 স্তর বিশিষ্ট প্রাচীরটা। বাইরের থেকে ভেতরের দিকে তুমি যদি যেতে থাকো তাহলে সবচেয়ে বাইরের যে স্তর ওইটার নাম বিজ্ঞানীরা করছে হচ্ছে সেরোসা। সবচেয়ে বাইরের স্তরের নাম সেরোসা। সবচেয়ে ভেতরে মানে তুমি বাইরের থেকে ভেতরে দিয়ে গেলে সবচেয়ে ভিতরে যে স্তর সেটার নাম হচ্ছে মিউকোসা। আমরা এখানে ছবি যতটুকু আছে তাতে করে অত ভিতরে যাওয়া যাচ্ছে না, টার্মগুলো মনে রাখি। সবচেয়ে বাইরে সেরোসা, সবচেয়ে ভেতরে মিউকোসা। এই মিউকোসা স্তর সবচেয়ে ভিতরে, সেখানে এরকম এরকম ভাঁজের মতো থাকে, যে ভাঁজ থাকে এরকম। পাকস্থলীর মিউকোসা স্তরের ভিতরে ভাঁজ থাকে এরকম। এই ভাঁজগুলাকে বলা হয় রুগী। এই রুগী তাহলে কোন স্তরের মধ্যে এরকম ভাঁজ থাকে? কোন স্তরের রুগী পাওয়া যায়? মিউকোসা নামক স্তরের মধ্যে রুগী পাওয়া যায়। মনে থাকবে? তাহলে সবচেয়ে বাইরের স্তরের নাম কি? দন্তস্ব দিয়ে সেরোসা। সবচেয়ে ভেতরের স্তরের নাম কি? ম দিয়ে মিউকোসা। সেরোসা, মিউকোসা, কোনটার মধ্যে রুগী পাওয়া যায়? এই মিউকোসার মধ্যে রুগী পাওয়া যায়। তাহলে মাঝখানে আরো কিছু স্তর আছে, যেমন পেশি স্তর, সাবমিউকোসা, মাস্কুলারিস মিউকোসা। ঠিক আছে? ওকে। তাহলে সেরোসা, পেশি স্তর, সাবমিউকোসা, মাস্কুলারিস মিউকোসা, সাবমিউকোসা। সিরিয়ালটা তুমি তোমার বই থেকে পড়ে নিও। সবচেয়ে বাইরে সেরোসা মনে রাখো, সবচেয়ে ভিতরে হচ্ছে মিউকোসা মনে রাখো। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে মিউকোসা স্তরের মধ্যে রুগী পাওয়া যায় ভাঁজের মতো। ঠিক আছে? কিন্তু কোনো জায়গায় যদি তুমি সাবমিউকোসা স্তর দেখো, পাকস্থলী হোক বা ক্ষুদ্রান্ত হোক, যেখানেই হোক না কেন, সাবমিউকোসা স্তরের মধ্যে সাধারণত রক্তনালী এবং স্নায়ুগুলা থাকে। আমাদের বডিতে প্রচুর রক্তনালী আছে না? প্রচুর রক্তনালী এবং স্নায়ুর বিভিন্ন শাখা, এগুলো কোন স্তরে পাওয়া যায়? সাবমিউকোসা স্তরে পাওয়া যায়। ওকে, এটা আমাদের পরের আলোচনায় আসবে। তাহলে পাকস্থলী নিয়ে, পাকস্থলীর বর্ণনা নিয়ে কথাবার্তা শেষ। আমরা এবার যদি ক্ষুদ্রান্ত বলি, ক্ষুদ্রান্তের অংশ বিজ্ঞানীরা বলছে তিনটা অংশ বলছে। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো কোন অংশটুকু। এই যে পাকস্থলী যেখানে শেষ হলো, এখান থেকে ক্ষুদ্রান্তের শুরু। প্রথম অংশটা দেখতে অনেকটা ইংরেজি ইউ অক্ষরের মতো, ইউ। এখন কিছু করার নাই, তুমি নিজের ক্ষুদ্রান্ত, নিজের পরিপাক নালী বের করে তো দেখতে পারতেছো না। বলছি ইউ এর মতো, আমরা মানলাম হ্যাঁ ইউ এর মতো, মানে পেটের মধ্যে পজিশনটা ওরকমই থাকে আর কি, ইউ আকৃতির। এই অংশের নাম হচ্ছে ডিওডেনাম। ডিওডেনাম এইটাই প্রথম। ঠিক আছে? তার পরবর্তী অংশের নাম হচ্ছে জেজুনাম। তারপরের অংশের নাম হচ্ছে ইলিয়াম। তাহলে ক্ষুদ্রান্তের অংশ কয়টা পাচ্ছি আমরা? তিনটা পাচ্ছি, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। এই তিনটাকে আমরা যদি একটু এভাবে মনে রাখি, ডিজে আলী। কেন বলতেছি খেয়াল করে দেখো, এদিক থেকে এদিকে দুইটা সুবিধা, ডি দিয়ে ডিওডেনাম, জে দিয়ে জেজুনাম, আলী দিয়ে হচ্ছে ইলিয়াম। ক্ষুদ্রান্তের তিনটি অংশ, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। ওকে, এখানে আরো একটা সুবিধা হচ্ছে, যদি তোমার প্রশ্ন আসে যে প্রথম অংশ কোনটি? ডিওডেনাম। শেষ অংশ কোনটি? ইলিয়াম। মধ্যবর্তী অংশের নাম কি? তাহলে কি হবে? জেজুনাম হবে। বুঝা গেছে? এই ডিওডেনামের আকৃতি কি বললাম? ইউ আকৃতির। আর এই যে তোমার ইলিয়াম যেটা, এইটা 3/5 গঠন করে।
বইয়ের মধ্যে লেখা আছে 3/5 মানে টোটাল ক্ষুদ্রন্তের যদি তুমি 5টা ভাগ করো তার মধ্যে এই ইলিয়ামের দৈর্ঘ্যটা 3 ভাগের সমান হবে, 3/5 গঠন করে। ঠিক আছে এই পর্যন্ত? তাহলে আমরা একটু আবার রিপিট করি ক্ষুদ্রান্তের অংশগুলো কি কি? ডিউডেনাম, জেজুনাম আর হচ্ছে ইলিয়াম। এখন তুমি দেখো এখানে যে আমাদের এখানে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এটাকে যদি আমরা আরেকটু ভেতরে চিন্তা করি গঠনটা কিভাবে থাকে, মানে ক্ষুদ্রান্ত তুমি পাকস্থলীকে ধরে যেরকম ক্রস করে কাটার পরে 5টা লেয়ার পাচ্ছ, ক্ষুদ্রান্তকেও যদি ধরো একটা টিউবের মতো, এটাকেও ক্রস করে কাটলে ক্ষুদ্রান্তের প্রাচীরে 5টা লেয়ার পাওয়া যায়, 5 স্তর। নামগুলো সেম, পাকস্থলীর মতোই। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা ক্ষুদ্রান্তের প্রাচীরের সবচেয়ে বাইরের স্তরের নাম কি? সেরোসা। সবচেয়ে ভেতরের স্তরের নাম কি? মিউকোসা। আরো কি স্তর আছে? হ্যাঁ আছে, পেশি স্তর, সাবমিউকোসা, মাস্কুলারিস মিউকোসা আছে, এগুলা সেম সেম পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের স্তরের নামগুলো। তবে এদের গঠন তো সেম হবে না, নিশ্চয় কিছু কিছু জায়গায় পার্থক্য থাকবে। হ্যাঁ মিল আছে, মিল হচ্ছে সাব মিউকোসা নামক যে স্তর সেটা পাকস্থলী বলি, ক্ষুদ্রান্ত বলি, আমরা দেখতে পাই যে সেখানে রক্ত নালী এবং স্নায়ু থাকে। কিন্তু মিউকোসা নামক স্তর ক্ষুদ্রান্তের জেজুনাম, ইলিয়ামের ভিতরে যদি আমরা দেখি তাহলে এইখানে কিছু এরকম ফোল্ডিং পাওয়া যায়, ভাঁজ পাওয়া যায়, এরকম এদিক দিয়েও থাকে এদিক দিয়েও থাকে। এই ভাঁজগুলোর নাম হচ্ছে ভিলাই। খেয়াল করো তাহলে এখানকার ভাঁজগুলোর নাম ভিলাই। তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম ভাঁজ পাকস্থলীর ভিতরেও আছে যেগুলাকে রুগী বলা হচ্ছে, ক্ষুদ্রান্তের ভিতরেও নাকি এরকম আছে, এটাকে ভিলাই বলা হচ্ছে, ভিলাই ভিলাই ভিলাই। ঠিক আছে, এইটার ব্যাপারে কথা, এই ভিলাইয়ের ব্যাপারে কথা কিরকম মনে করো, ধরো এটা ক্ষুদ্রান্তের একটা অংশ, কিরকম এই যে এরকম কিছু ভাঁজ আছে, এগুলো প্রত্যেকটাই, এইটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এইভাবে এগুলো হচ্ছে প্রত্যেকটা ভিলাই, এটা ভিলাই এটা ভিলাই, এরকম এরকম ভাবে প্রচুর লাখ লাখ ভিলাই থাকে এখানে জেজুনাম, ইলিয়ামের ভিতরে, বিশেষ করে জেজুনাম, ইলিয়ামের ভিতরে। এই যে ভিলাই, এই ভিলাইয়ের একটা ভিলাইয়ের গঠন কেমন, এই যে এরকম ধরো নিচের এই লাইনটা, তো এই লাইন, এই যে একটা ভিলাই এরকম 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 ভাবে ঢেউয়ের মতো করে থাকে। এই যে ভিলাই, ঠিক আছে, এই ভিলাইয়ের বাইরের দিকে এরকম কোষের স্তর থাকে, এরকম কোষের স্তর থাকে পুরাটা জুড়ে। এই তুমি পুরা ভিলাইয়ের বাইরে যদি বলো এরকম কোষের স্তর থাকে, এক স্তর বিশিষ্ট কোষ পাওয়া যাচ্ছে এরকম। এই যে আমি ডট চিহ্ন দিচ্ছি মানে নিউক্লিয়াস, কোষের নিউক্লিয়াস। মজার ব্যাপার হচ্ছে এই যে কোষের স্তর, এর বাইরের দিকে আবার ছোট ছোট এরকম ভাবে আঙুলের মতো কিছু অভিক্ষেপ থাকে। এই যে ছোট ছোট থাকে, যেহেতু ছোট এই জন্য এগুলোর নাম হচ্ছে মাইক্রোভিলাই। সরি, মাইক্রোভিলাই। তাহলে তুমি খেয়াল করে দেখো, একটা যে বড় আছে ওইটা ভিলাই, এটার মধ্যে কোষ, কোষের বাইরে আমরা পাচ্ছি তোমার এরকম ছোট ছোট আঙুলের মতো, এগুলো হচ্ছে মাইক্রোভিলাই। এখন এই মাইক্রোভিলাইগুলো থাকার কারণে এই জায়গাটা দেখতে কেমন লাগতেছে? তোমার বাসায় ব্রাশ আছে না, টুথব্রাশ, সেই ব্রাশের মতো একটা চেহারা হচ্ছে। তার মানে আমরা বলতে পারি এখানে ব্রাশের মতো একটা বর্ডার তৈরি হয়েছে, এইটাই হচ্ছে ব্রাশ বর্ডার। তাহলে আমরা জানবো মানুষের ক্ষুদ্রান্তের ভেতরে ব্রাশের মতো কিছু বর্ডার তৈরি হয়, সেগুলো কি দিয়ে? ওই মাইক্রোভিলাই দিয়ে। মাইক্রোভিলাই জিনিসটা কি? ছোট ছোট আঙুলের মতো কিছু অভিক্ষেপ। এটা কোথায় পাওয়া যায়? ভিলাইয়ের প্রাচীরে বাইরের দিকে এরকম ভাবে পাওয়া যায়। এইটুকু আইডিয়া থাকলেই তোমার পরবর্তীতে পরিপাকের যে প্রক্রিয়া, পরবর্তীতে তোমার খাবার শোষণের যে প্রক্রিয়া, সেগুলোর সম্বন্ধে কিন্তু একটা ধারণা পাওয়া যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি ক্ষুদ্রান্ত পর্যন্ত কথাবার্তা শেষ। আমরা এটাকে আবার একটু রিপিট করব, রিপিট করে বৃহদান্ত পড়বো। তার আগে আমরা একটু আরেকটা জিনিস দেখে আসি। এটা আমি মুছে ফেললাম।
এটা মুছে ফেললাম। আমরা যদি নেক্সট একটু দেখি এখানে, আচ্ছা পরিপাক প্রক্রিয়া যেটা দিয়ে আমরা শুরু করছিলাম, আমরা একটু ব্রেক দিব মাঝখানে, কারণ তোমাদের বলছি যে তোমরা একটু 5-10 মিনিট একটু পড়ে নিবা, পড়ার পরে আমরা কিছু প্রশ্ন সলভ করব, এরপরে আমরা নেক্সট পরবর্তী সেশনে আবার শেষ করে দেব। আমরা আজকে পড়তেছি হচ্ছে পরিপাকের প্রাথমিক ধারণা, শোষণের প্রাথমিক ধারণা এবং পরিপাক নালীর যে বর্ণনা আমাদের আজমল স্যারের বই এবং আলিম স্যারের বইয়ের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে এমসিকিউর জন্য যা কিছু দরকার সেগুলো আমরা পড়ে ফেলতে চাচ্ছি। ঠিক আছে, খাবার পরিপাক বা ডাইজেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, দুইটা এই প্রক্রিয়াকে, একটা হচ্ছে যান্ত্রিক আর একটা হচ্ছে রাসায়নিক। তোমার বইয়ের মধ্যে আজমল স্যারের বই যাদের আছে তারা দেখবা যান্ত্রিক পরিপাক বলছে, যান্ত্রিক পরিপাক। ঠিক আছে, আরেকটা হচ্ছে তুমি যে নেক্সট পেজে যাও দেখবো রাসায়নিক পরিপাক। তো এই কথাটার মেইন পার্থক্যটা কোন জায়গায় তুমি খেয়াল রাখবা, পরিপাক মানে খাবার বড় সাইজে ছিল, ছোট কণায় তৈরি হইলো, তাই তো? সেই পরিপাকের জন্য যদি কোনো রাসায়নিক বস্তু কাজ করে, রাসায়নিক উপাদান কাজ করে, ওকে, যেমন এনজাইম হইতে পারে, অ্যাসিড হইতে পারে, ক্ষার জাতীয় কিছু হইতে পারে, তাহলে কোনো রাসায়নিক বস্তুর উপস্থিতিতে, রাসায়নিক বস্তুর উপস্থিতির কারণে, রাসায়নিক বস্তুর মাধ্যমে খাবার যদি বড় কণা থেকে ছোট কণায় পরিণত হয়, সেটা রাসায়নিক পরিপাক। আর যদি অন্য কোনো ভাবে হয়, অন্য যেভাবেই হোক, তাহলে সেটা যান্ত্রিক পরিপাক। কিভাবে হইতে পারে? তুমি যখন মুখে খাবার নিচ্ছ, তখন খাবার আমরা যে চিবাই না, চিবানো যেটা দাঁতে দাঁতে আমরা ঘর্ষণের মাধ্যমে খাবার চিবানো হচ্ছে, চিবানোর কারণে বড় কণা ছোট কণায় তৈরি হচ্ছে না, এটা কিন্তু আমাদের যান্ত্রিক পরিপাক। তাহলে বেসিকটা বুঝতে পারছি, রাসায়নিক আর যান্ত্রিক কি হবে। আচ্ছা, নেক্সট পেজে যদি আমরা যাই, আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো, জিহ্বার মধ্যে কোন জায়গায় কোন ধরনের স্বাদ কোরক থাকে? টেস্ট বাড, এই যে আমরা যত স্বাদ পাই। ঠিক আছে, তো এর মধ্যে মিষ্টি কোথায় পাওয়া যায় এটা আমরা দেখব, নোনা বা লবণ জাতীয় কোথায়, টক বা অম্ল জাতীয় কোথায়। ঠিক আছে, আবার তিক্ততা, লবণ আর তিক্ততার মধ্যে আবার কি পার্থক্য, তাই তো? নোনা বা লবণ, তিক্ততা, এটা খুব সম্ভবত আমি যতটুকু বুঝি, ভুল বা সঠিক কি হবে যায় না। লবণ তো লবণ, আমরা জানি লবণ খাই প্রতিদিনই। তিক্ততা হচ্ছে অনেকের প্রিয় খাবার হচ্ছে করলা ভাজি, যেটা আছে করলা, এটার যে তিক্ততা, এটাও খুব সম্ভবত। এরকম আরো কিছু কিছু জিনিস আছে। ঠিক আছে, আচ্ছা, আর এখানে স্পেশালি কি এটা বলছে যে ঝাল যেটা আছে ওটার জন্য কিন্তু আবার কোনো টেস্ট বাড নাই। এই যে দেখো, টেস্ট বাড কিন্তু নাই। আর আমাদের যত টেস্ট বাড জিহ্বার মধ্যে আছে, এগুলো সাধারণত 5-10 দিনের মধ্যে নষ্ট হয়ে যায় বা ছিন্ন হয়ে যায়। তো এখন তুমি বলবো যে তাহলে কি, প্রতিনিয়ত আবার তৈরি হচ্ছে তো নতুন করে। ওকে, এটাকে আমরা সহজভাবে মনে রাখার জন্য আমরা পরবর্তী একটা টেকনিক দেখতেছি। তার আগে এখানে কিছু লাইন আছে, এগুলো আমরা দেখবো। যেমন মানুষের ওই যে বলছি তালু যেটা বলি, মানে মুখের ভিতরের ছাদ, একটা হচ্ছে অংশ শক্ত সামনের দিকে, আর পেছনের দিকে হচ্ছে কোমল অংশটা থাকে, নরম অংশটা থাকে, সফট প্যালেট। এইখানে দুইটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। খেয়াল করো, এই কোমল তালু, এইটা একটা জিনিস খেয়াল করো, আজমল স্যারের বই। আরেকটা হচ্ছে এপিগ্লটিস। দুইটাই হচ্ছে বাধা দেয়, খাদ্যদ্রব্য প্রবেশে বাধা দেয়। দেখো, বাধা দেয়, এখানেও বাধা দেয় আছে, এখানেও বাধা দেয়। কিন্তু কোনটা কোন জায়গায় বাধা দেয়, কারণ এই দুইটাই এর আগে মানে প্রশ্ন থাকার রেকর্ড আছে। তুমি বোর্ড এমসিকিউ বলো বা ম্যাট আর ড্যাট বলো, মেডিকেল ডেন্টাল, দুইটাই ছিল। আমরা খেয়াল রাখবো যে কোমল তালু যেটা, সেটা হচ্ছে নাসা ছিদ্র পথে, মানে আমাদের নাকের যে এই নাকের বাতাস নিচ্ছি না, নাকের ছিদ্রটা ভেতরের দিকে আছে না, ওখান দিয়ে যেন খাবারটা আবার এদিকে চলে না আসে, সেই জন্য কাজ করে। আর এপিগ্লটিস যেটা, সেটা কোথায় খেয়াল করো, শ্বাসনালীতে। তাহলে বুঝতে পারছি আমরা। তাহলে আমরা কি একটু এইভাবে চিন্তা করতে পারি কিনা, সেটা হচ্ছে ক হচ্ছে 9 সাথে জড়িত, আর এ হচ্ছে 6 সাথে জড়িত। খেয়াল করে দেখো, ক মানে হচ্ছে কোমল তালু, খাবারকে প্রবেশে বাধা দেয় কোন জায়গায়? ন মানে নাকের ছিদ্রের ভিতরে, নাসা ছিদ্রের ভিতরে। এ মানে হচ্ছে এপিগ্লটিস, খাবার প্রবেশে বাধা দেয় কোন জায়গায়? স মানে শ্বাসনালীতে প্রবেশে বাধা দেয়, ট্রাকিয়া বা শ্বাসনালী। ঠিক আছে, এই দুইটার মধ্যে কিন্তু একটু কনফিউশন হয়।
অনেক কঠিন প্রশ্ন হলে তাহলে এটা একবার না দুইবার ছিল ওখানে আর কি। ওকে, আচ্ছা আমরা যদি নেক্সট দাঁতের মধ্যে যাওয়ার আগে, সরি, যেমন হচ্ছে এইখানে আমরা পোস্ট সিগন্যালের বিভিন্ন অংশগুলা মার্ক করা আছে দৈর্ঘ্য সহ, এইটা আমরা যদি একটু আগে পড়ে ফেলি, খেয়াল করে দেখো। সেটা হচ্ছে কোন জায়গায় কিভাবে আমাদের যে টেস্ট বার্ডগুলা, সেটা বললাম টেস্ট বার্ড নাই কোনটার জন্য, ঝালের জন্য কোনো টেস্ট বার্ড নাই। টেস্ট বার্ডগুলা কত দিনের মধ্যে নষ্ট হয়ে যায়? 5 থেকে 10 দিন। দেখো লিখছি, আমরা যদি এটাকে 2 ভাগ করি, জিহ্বাকে 2 ভাগ করলাম, সামনে পেছনে, তাহলে হচ্ছে পেছনের বলতে একদম পেছনে, আর পেছনে বলতে আবার বোঝায় পেছনের 2 ভাগে, সামনে বলতে একদম সামনের, সামনের 2 ভাগে। এই হচ্ছে আমাদের যে টেস্ট বার্ড সাতকোরকগুলোর অবস্থান। তাহলে পেছনে টিকটক যদি মনে রাখি আমরা, কি কারণে? টিক মানে হচ্ছে তিক্ততা, টক মানে হচ্ছে টক বা অম্লতা। তার মানে আমরা খেয়াল রাখবো যদি বলে পেছনে বা পশ্চাৎ ভাগে কোন সাতকোরক থাকে, উত্তর হচ্ছে তিক্ততা। আর যদি পশ্চাৎ ভাগের 2 পাশে বলে তাহলে টক বা অম্লতা হবে। টিকটক, টিকটক, তার মানে শুধু পেছনে বা পশ্চাৎ ভাগে বললে টিক তিক্ততা, আর টক মানে পশ্চাৎ ভাগের 2 পাশে বললে তখন হচ্ছে টক বা অম্লতা হবে। একইভাবে সামনের দিকে যদি আমরা চিন্তা করি, সামনের দিকে যদি বলা হয়, সামনের দিকে বলতে যা বুঝে অগ্রভাগে বলতে তাই বুঝে, একই জিনিস। শুধু অগ্রভাগে বললে মিষ্টি, আর অগ্রভাগের 2 পাশে বলছে তখন কিন্তু লবণ বা নোনা জাতীয় হবে, সল্টি। আমরা যেখানে ছিলাম আসলে দন্ত সংকেত নিয়ে আমরা কথা বলতেছি। আমাদের মুখের ভিতরে 2টা অংশ এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, একটা জিহ্বা আমরা পড়ে ফেললাম যা লাগবে, দন্ত সংকেত নিয়ে কথা। খেয়াল করে দেখো, তুমি যখন বই পড়তে যাবে তখন দেখবে যে দন্ত সংকেত এরকম লেখা আছে, ICPM, ঠিক আছে, 2 1 2 3 এরকম লেখা আছে। এটার মানে কি? এটা লিখে আবার নিচে এরকম দিয়ে ICPM 2 1 2 3, এই হিসেবটাই বাকি। এটা দিয়ে আমরা কি বুঝতেছি? খুব সিম্পল কথা, তুমি নিশ্চয়ই বুঝতেছো। আই মানে ইনসিসর, তারপরে হচ্ছে সি মানে কেনাইন, পি মানে প্রিমোলার, এম মানে হচ্ছে মোলার। ঠিক আছে, আমরা ছবি দেখে এখানে একটু আইডিয়া করলাম যে এই হিসেবটা এই অর্ধেকের জন্য, হিসেবটা অর্ধেকের জন্য। কিরকম অর্ধেকের জন্য? খেয়াল করে দেখো, এটা হচ্ছে উপরের চোয়াল, এটা নিচের চোয়াল। ওকে, এই যে 2 1 2 3, দেখো এই যে দুইটা কেনাইন, একটা প্রিমোলার, দেখো 2টা মোলার, দেখো 3টা। ঠিক আছে, তাহলে আমরা একটা নিম্ন চোয়ালের অর্ধেকের সংকেত হচ্ছে এটা। তাহলে সংখ্যা কি হবে? শুধু নিম্ন চোয়াল বললে সংখ্যা এটা ডাবল হবে, এই যে এই সংকেতের ডাবল হবে। আর যদি উভয় চোয়াল বলে বা সর্বমোট বলে তাহলে ওইটাকে আবার ডাবল করতে হবে। সেটা এখানে যদি তুমি আসো, দেখো খেয়াল করো, স্থায়ী দাঁত এবং দুধ দাঁত সাধারণত 6 বছর বয়স পর্যন্ত, 6 ইয়ার্স, 6 বছর বয়স পর্যন্ত আমরা দুধ দাঁত চিন্তা করি। তখন দন্ত সংকেত কিন্তু আবার এরকম হয়, দেখো ICPM ঠিক আছে 2102, তার মানে শিশুদের ক্ষেত্রে প্রিমোলার হচ্ছে থাকে না, দেখো প্রিমোলার নাই, মোলার হচ্ছে 2টা। বড়দের ক্ষেত্রে প্রিমোলার 2টা, মোলার হচ্ছে 3টা। তাহলে আমরা একটু আবার স্থায়ী দাঁত আর দুধ দাঁত যদি আমরা চিন্তা করি, তার মানে দুধ দাঁত হচ্ছে 6 বছর বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে। এরপরে ওগুলো সব পড়ে যায়, তারপরে স্থায়ী দাঁত হয়। স্থায়ী দাঁতের সংকেত ICPM, ইনসিসর, কেনাইন, প্রিমোলার, মোলার 21 23। তার মানে ইনসিসর 2টা, কেনাইন 1টা, প্রিমোলার 2টা, মোলার 2টা। এই যে এখন প্রশ্ন হলো এই সংখ্যাগুলো কোন জায়গাকার? এটা কি নিম্ন চোয়ালের? না, এটা নিম্ন চোয়ালের যে কোনো অর্ধেকের হিসাব এটা। ঠিক আছে, তার মানে নিম্ন চোয়ালে যদি আমরা বলি ইনসিসর দাঁত 2টা থাকে তাহলে হবে না কিন্তু, কারণ এটা ডাবল চিন্তা করতে হবে। এটা ডাবলকে আরো 2টা, আরো 1টা, আরো 2টা, আরো 3টা।
তার মানে নিম্ন চোয়ালে এখানে 4টা থাকে, এখানে থাকবে হচ্ছে 2টা, এখানে 4টা, এখানে হচ্ছে 6টা। খেয়াল করে দেখো, 4টা 2 6, 4 10, 4 16, টোটাল নিম্ন চোয়ালে 16টা থাকে। একইভাবে ঊর্ধ্ব চোয়ালে কটা থাকবে? 16টা, টোটাল 32টা দাঁত। তাহলে এই যে আইসিপিএম এর হিসেবটা বলি আমরা, এইটা কিন্তু দন্ত সংকেতটা সেট করা হয়েছে যে কোনো এক চোয়ালের অর্ধেকের জন্য। দাঁতগুলা যেভাবে সিরিয়ালি সেট করা আছে, ইনসিসর, তারপরে কেনাইন, তারপরে প্রিমোলার, তারপরে মোলার। স্থায়ী দাঁতের ক্ষেত্রে 2 1 2 3, 2 1 2 3। দুধ দাঁতের ক্ষেত্রে 2 1 ঠিক থাকবে, 2 3 জায়গা কি হবে? 0 2, 0 2। 0 মানে প্রিমোলার দাঁত শিশুদের ক্ষেত্রে থাকে না, 2 মানে শিশুদের ক্ষেত্রে মোলার দাঁত হচ্ছে 2টা। এই হিসেবটা মাথায় রাখলে দাঁতের ব্যাপারও কিন্তু শেষ, ঠিক আছে? এরপর যদি আমরা যাই পাকস্থলীর কথা, এটাও শেষ। এরপর যদি যাই আমরা পাকস্থলীর যে গঠন আমরা পড়ছি, মানে প্রাচীরকে কাটলে কি কি অংশ পাওয়া যায় সেটা আমরা বলছিলাম। সবচেয়ে বাইরে সেরোসা থাকে, সবচেয়ে ভেতরে মিউকোসা থাকে, মিউকোসার মধ্যে আবার ভাঁজ থাকবে, সেগুলোকে আমরা রুগী বলছিলাম। এই পাকস্থলীর ভিতরে ছবিতে যতটুকু বোঝা যায়। আমরা ছোট বাক, বড় বাকের কথা বলছি, ওকে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, তোমার বই পড়তে গেলে দেখবা যে লেখা আছে মসৃণ পেশির 3টি স্তর নিয়ে পাকস্থলী গঠিত। এই কথাটা কি? এই কথাটা হচ্ছে পাকস্থলীর ভেতরে, পাকস্থলীর প্রাচীরে, ওই যে প্রাচীরের যে 5টা স্তর, এর মধ্যে একটা হচ্ছে পেশি নির্মিত স্তর, পেশি নির্মিত স্তর। সেই পেশি নির্মিত স্তরের মধ্যে আবার 3টা আছে। ওই পেশি নির্মিত যে স্তরটা, ওটাই আবার 3টা স্তরে, ছোট ছোট স্তরে বিভক্ত। সেটার মধ্যে পেশিগুলা কিভাবে থাকে? সার্কুলার, অবলিক, লম্বালম্বি ভাবে পেঁচায়া আবার অবলিকটি থাকে, এইভাবে বোঝানো হয়েছে এখানে। বুঝে গেছে? এটা কেউ কেউ অনেকে জিজ্ঞেস করে যে পাকস্থলীর প্রাচীর কি আসলে 5 স্তর হবে না 3 স্তর হবে? পাকস্থলীর প্রাচীরের 5টা স্তর, ঠিক আছে। ওই 5-এর মধ্যে একটা হচ্ছে তোমার পেশি স্তর, মসৃণ পেশি থাকে, ঠিক আছে। সেই পেশির স্তরটা আবার 3টা ছোট ছোট স্তরে বিভক্ত। এটাই বোঝানো হয়েছে যে মসৃণ পেশির 3টি স্তর পাকস্থলী প্রাচীর গঠিত, এরকম একটা কথা বলা হয়েছে কোন একটা জায়গায়। আচ্ছা, যাই হোক, এখানে আর তেমন কোনো কিছু না, এগুলো আমাদের একটা নোটের মতো। এই পিডিএফ তো তোমাদেরকে দিয়ে দিব আমরা, এই ক্লাসের যে যে অংশগুলো পড়ানো হচ্ছে সেটা দিয়ে দিব। এখন তোমরা যেটা করবা আর কি, আমরা একটু যাই নেক্সট। আচ্ছা সরি, এখন তোমরা তোমাদের বই থেকে এতক্ষণ আমরা যা কিছু দেখলাম তার মধ্য থেকে একটা হচ্ছে 7 কোরক, এই অংশটা একটু পড়ো। 7 কোরক যেটা আছে সেটা পড়ো। এটার জন্য সময় হচ্ছে 2 মিনিট। 2 মিনিট 7 কোরক পড়ো। দন্ত সংকেত, এটা 2 মিনিট পড়ো। দন্ত সংকেত তোমার বই থেকে পড়ার সময় অবশ্যই তুমি যে 4 ধরনের দাঁত আছে সেই দাঁতের কাজগুলা দেখতে পারো, কোন দাঁত কি কাজ করে। এর সাথে সাথে তুমি পড়বা হচ্ছে পাকস্থলী পড়ো, এটার জন্য 2 মিনিট সময়। টোটাল আমি 6 মিনিট সময় দিচ্ছি। 6 মিনিট পরে আমরা হচ্ছে এই যে পরিপাকনালী যে অংশটুকু আমরা পড়লাম, এটার কিছু প্রশ্ন আমরা একটু প্র্যাকটিস করি, যেগুলো আসতে পারে, আসার মতো। এবং আমরা এতক্ষণ যা পড়ছি এর মধ্যেই তোমাদের সবাইকেই বলা হয়েছিল যে মেইন বইটা সাথে রাখবা। সেই হিসেবে এই 3টা অংশ ভালো করে পড়ো, আর বাকি যা আমরা পড়ছি সেটা আমরা আলাদা করে দেখবো আর কি, ঠিক আছে? টোটাল 6 মিনিটের মতো তোমাদেরকে টাইম দিচ্ছি, এর মধ্যে পড়ে ফেলো। এরপর আমরা প্রশ্ন সলভ করার পরে আমাদের পরিপাকনালীর পরবর্তী যে অংশ, সেটা অল্প কিছু অংশ বাদ রয়ে গেছে, কারণ ওখান থেকে অলরেডি আমরা ক্ষুদ্রান্ত পড়ে ফেলেছি, বৃহদান্তটা পড়বো, ঠিক আছে? এই পর্যন্ত এই তিনটা অংশ পড়ো। আমি তোমাদেরকে কিছু প্রশ্ন এর মধ্যে করব, দেখি কে আগে উত্তর দিতে পারো। এবং আমরা কিন্তু এটা আগেই ঘোষণা ছিল, যারা দ্রুত উত্তর দিবে, আমাদের যারা এখানে মনিটরিং টিম আছে তারা এটা নোট করতেছে, তাদের জন্য আমাদের পক্ষ থেকে কিছু গিফটের ঘোষণা ছিল আগে থেকে।
আচ্ছা, আমরা আবার একটু ফেরত আসলাম। আমাদের টাইম ওভার বলতে আমরা পড়ার জন্য যে সময় দিয়েছিলাম এটুকুর মধ্যে নিশ্চয়ই পড়া হয়ে গেছে। আচ্ছা, খেয়াল করো, এখানে একটা বিষয় আমার মনে হয় যে একটু তোমাদের একটা পেজ দেখায় বইয়ের, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এই পেজটাতে বাট আমরা একটু যদি খেয়াল করি, এখানে দেখো 4 ধরনের দাঁত তো আমরা অলরেডি পড়েই ফেললাম। কর্তন দাঁত, ইনসিসর, ছেদন দাঁত, ক্যানাইন, টার্মগুলা কিন্তু হ্যাঁ এরকম যতগুলো আছে জুলজিতে এগুলো কিন্তু মাস্ট পড়বা। অগ্রপেশন দাঁত, প্রিমোলার, পেশন দাঁত, মোলার, ঠিক আছে, ভালো কথা। সংখ্যাগুলো অলরেডি আমাদের মুখস্থ হয়ে গেছে। এখন কোন দাঁতের কাজ কি এটা যখন আমরা পড়তে যাই তখন আমরা কি খেয়াল করব? দেখো, কর্তন দাঁত, নামের মধ্যে কাটাকাটির ব্যাপার আছে, তাহলে কাটা, ঠিক আছে, খুবই ভালো। ছেদন দাঁত, ছেঁড়ার ব্যাপার আছে, লিখলাম। কিন্তু এখানে একটা খেয়াল রাখতে হবে, এখন বইয়ের মধ্যে যা আছে আমাদের তো এর বাইরে যাওয়ার সুযোগ নাই, বই থেকে লাইন একদম হুবহু প্রশ্ন করে। খেয়াল করো, এই দুইটার মধ্যে কর্তনে কাটার কাজে লাগবে, ছেদন ছেঁড়ার কাজে লাগবে, ঠিক আছে। কিন্তু এই কর্তনের মধ্যে কাটার সাথে ছেঁড়ার কাজেও, খাদ্য ছেঁড়ার কাজেও সহযোগিতা করে, সেটাও খেয়াল রাখতে হবে। খেয়াল করো, প্রিমোলার, মোলার মানে অগ্রপেশন আর পেশন দাঁতের কাজ কিন্তু সেম। দেখো, চর্বণ এবং পেশন, চর্বণ এবং পেশন, ওকে, ঠিক আছে এই পর্যন্ত। আর এখানে যে আক্কেল দাঁতের কথা বলছে, অনেকের ক্ষেত্রে এই আক্কেল দাঁতের ব্যাপারটা আছে, প্রচুর ব্যথা হয়, একদম শেষে গিয়ে উঠবে আর কি। মোলার দাঁতের একদম সর্বশেষ মোলার দাঁতকে আক্কেল দাঁত বলি আমরা। এটা কেন বলে আক্কেল নাম দিছে কেন? মানে এই দাঁত উঠলে মানুষের আক্কেল হয়, না উঠলে আক্কেল হবে না, এরকম কিছু। আচ্ছা, ওকে, আমাদের এগুলো শেষ। তাহলে নাম দেখে আমরা বুঝবো যে কোন দাঁত কি কাজ করে। এর মধ্যে কর্তনের সাথে শুধু কাটাকাটির সাথে ছেঁড়া আছে। পেশন আর অগ্রপেশন সেম। আমরা এবার আমাদের যে দেখি কে কতটুকু পারো, আমরা একটু যাই। প্রথম প্রশ্ন দেখি। প্রথম প্রশ্ন আমাদের নোট করতেছে আমাদের যারা আছে মনিটরিং টিম। এটা বলো দেখি, গলবিলের কত সেন্টিমিটার দৈর্ঘ্য? গলবিলের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? জান্নাতুল নাইম সি বলছে, শোভা সি বলছে। আমরা একটু নোট করেন বা স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে আমার মনে হয় ভালো হবে যদি নেওয়া যায়। জান্নাতুল নাইম, শোভা, তাসনিমুল হাসান, জাওয়াদ এখানে তুমি মানে ওইটা 12.5 না লিখে ABCD লেখাই তো ভালো, তাই না? আমরা তো এসিকিউ অ্যান্সার করতেছি না। শিহাব, ABCD অ্যান্সার করাটা বেটার, সময় কম লাগবে। 12.5 লিখতে সময় বেশি লাগতেছে না, তো তোমার রিপ্লাই তো পরে আসবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা অ্যান্সার কি হবে? নেক্সট, এটা বলো দেখি। হ্যাঁ, যার যারটা আগে আসছে, যে 7 জনেরটা আগে আসবে তাদের নাম নেওয়া হচ্ছে আর কি। আমরা এতক্ষণ যা পড়ছি সেটা চিন্তা করো। জিহ্বার অগ্রভাগে কোন সাতকোরক থাকে? অগ্রভাগে মানে সামনের দিকে, একদম সামনে। আরেকটা হিসেব হচ্ছে অগ্রভাগের দুই পাশে। 7 জন পেয়ে গেলে এরপরে আমরা নিচ্ছি না মানে তোমরা অ্যান্সার করতে পারো, অসুবিধা নেই। আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট ফুল। অগ্রভাগ বললেই কি হবে অ্যান্সার? কারণ আমাদের মনে করে দেখো আমরা কি পড়ছি, টেকনিকটা মিল পড়ছিলাম, তাই না? মিল মানে মিষ্টি হচ্ছে অগ্রভাগে, আর যদি অগ্রভাগের দুই পাশে বলে তাহলে ল দিয়ে হচ্ছে লবণাক্ত বা নোনা। কোন জাতীয় খাবারের জন্য কোনো সাতকোরক নাই?
হ্যাঁ, যারা আছেন তারা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে মনে হয় বেশি ভালো। তাহলে আমাদের খুঁজে পেতে সুবিধা হবে যে কারা খুব দ্রুত অ্যান্সার করতে পারে। যেমন তানজিলা আবার ঝাল লিখছে। ঝাল লিখতে গেলে তোমার টাইম লাগতেছে না? ABCD লিখো পারলে। তো মানে কি রকম ঝাল, কতটুকু ঝাল এটাও লিখতে চাচ্ছ মনে হয়। অধিক ঝাল নাকি অল্প ঝাল? ঠিক আছে, আমরা পেয়ে গিয়েছি এই প্রশ্নের জন্য। নেক্সট কোশ্চেন দেখো, শ্বাসনালীর ভিতরে খাবার প্রবেশে বাধা দেয় কোন অংশ? আমরা কিন্তু বলছিলাম শ্বাসনালীর ভিতরে একটা হচ্ছে নাকের ভিতরে প্রবেশ করতে বাধা দেয় কে, ওইটা ছিল একটা। শ্বাসনালীর ভিতরে বাধা দেয় কে? জান্নাতুল নাইম খুবই তড়িৎ গতিতে অ্যান্সার করতেছে সবসময়। ওকে, আমরা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোশ্চেন দেখো, খেয়াল করো। শ্বাসনালী বললে আমরা বলছিলাম হচ্ছে, ওকে, মানে দুইটা অংশ বলছিলাম। এপিগ্লটিস থাকলে এ থাকলে স চিন্তা করব, আর কোমল তালু, যেটা কোমল, এই কোমল তালু হচ্ছে ন চিন্তা করবো, মানে নাসা গহ্বর বা নাসা নাকের ওখানে, ওই কথাটা বুঝতে আর কি। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন, ক্যানাইনের কাজ করলি। দেখো এটা যেগুলো এতক্ষণ বলছি ওগুলাই জিজ্ঞেস করতেছি আমি। ক্যানাইন, ক্যানাইনের কাজ কোনটি? হ্যাঁ, মানে আমাদের কিন্তু মূল উদ্দেশ্য ছিল এখানেই আমরা একটু পড়ে ফেলি আর কি, এটাই মূল উদ্দেশ্য ছিল। থ্যাংক ইউ। ক্যানাইনের বাংলা ছিল হচ্ছে ছেদন দাঁত। ছেদন শব্দটার সাথে মিল রেখে ওটা কি ছিল? ছেঁড়া ছিল, তাই তো? ওকে, আমরা উত্তর নিয়ে ফেললাম। নেক্সট, চোয়ালে কোন দাঁতের সংখ্যা সবচেয়ে বেশি? এটা পারা উচিত, কিন্তু এটা সবারই পারা উচিত। মানুষের চোয়ালে কোন দাঁতের সংখ্যা সবচেয়ে বেশি? দন্ত সংকেতটা খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। জান্নাতুল নাইম, জয়নব আক্তার, এখানে অনেকে সবাই স্টুডেন্টদের আইডি না, অনেকের হয়তো ফ্যামিলির কারো আইডি ইউজ করতেছে। সবচেয়ে বেশি কোনটা? ICPM কি ছিল? 2123। ঠিক আছে, ওই যে নামগুলা ICPM, এম এর ক্ষেত্রে 3 ছিল না, তাহলে সংখ্যায় তো মোলার দাঁতের সংখ্যা সবচেয়ে বেশি হবে না? এটা হবে তো সবচেয়ে বেশি। আমাদের হিসেবটা কি ছিল? হিসেবটা ছিল, সিরিয়ালটা ছিল ICPM, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, 2 1 2 3। ওকে, তা বোঝাই যাচ্ছে এখানে মোলার দাঁতের সংখ্যা সবচেয়ে বেশি, মোলার দাঁত বেশি। আচ্ছা, নেক্সট, এটার অ্যান্সার কি হবে? অন্ননালী ও পাকস্থলীর সংযোগস্থল কোনটি, বা সংযোগস্থলকে কি বলে? অন্ননালী ও পাকস্থলীর সংযোগস্থলকে কি বলে? এই যে 4টা অংশ অনেক ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি। সাম আম আবার লিখছে কার্ডিয়া। তাসনিম তাবাসসুম, কার্ডিয়া লিখো না, ABCD লিখো, তাহলে বেশি ভালো হয় না? কার্ডিয়া লিখতে গেলে তোমার সময় লাগতেছে বেশি। এই যে অ্যান্সার কি হবে? কার্ডিয়া হবে। কারণ কি? প্রথমে অন্ননালী, তারপরে পাকস্থলী, ওটা ছিল কার্ডিয়া, ক দিয়ে বা সি দিয়ে, যেটাই বলি। তারপরে হচ্ছে পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের সংযোগস্থল, সেটাকে বলা হচ্ছে পাইলোরাস। আর গম্বুজের মতো যেটা ছিল সেটা হচ্ছে ফান্ডাস। গম্বুজ আকৃতির অংশকে ফান্ডাস বলে। এগুলো বারবার, এগুলো সবগুলো মেডিকেল টার্ম, তো একটু কনফিউশন হবে বা তোমার মধ্যে একটু বিরক্তি কাজ করবে যে এটা মনে থাকে না, বা টার্মগুলো কেমন। বারবার পড়তে পড়তে বা রিভিশন দিতে দিতে জিনিসগুলো তোমার আয়ত্তে চলে আসবে, তখন আর সমস্যা হবে না। সরি, খেয়াল করো এই প্রশ্নটা, খেয়াল করো। এটা একটু টেকনিক্যাল, এটা একটু দেখি, খেয়াল করো।
কোনটি সঠিক? এই 4টা অপশনের মধ্যে একটা সঠিক আছে, বাকি 3টাই ভুল। এরকম চিন্তা করো, অথবা কোনটি সঠিক নয় কি বলবা দেখি, এটার অ্যান্সার নিয়ে দেখি কেউ পারো কিনা এই অ্যান্সারটা। এটার অ্যান্সার কি হবে দেখি। হ্যাঁ, এক আচ্ছা ওকে, সময় দিচ্ছি আমরা, অসুবিধা নাই। এটা কিন্তু একটু টেকনিক্যাল বলছি কিন্তু, হ্যাঁ। ওকে, আমরা এখান থেকে নোট করলাম, খেয়াল করে দেখো। হ্যাঁ, এখানে টেকনিক্যাল বলছি, এই জন্যই মনে হয় ভুল করে ফেলছো কেউ কেউ। কোনটি সঠিক বলছি কিন্তু, হ্যাঁ। অনেক সময় প্রশ্নে সঠিক কোনটি, সত্য কোনটি এরকম আসে, বা সঠিক নয় কোনটি, মিথ্যা কোনটি এরকম দেয়। খেয়াল করো, পাকস্থলী 25 সেন্টিমিটার চওড়া না কিন্তু, এইখানে খেয়াল, তার মানে সরি এটা কাটা। পাকস্থলী ডায়াফ্রামের উপরে থাকে না, ডায়াফ্রামের নিচে থাকে, এই জায়গায় ভুল, এটা কাটা। খেয়াল করতে যে অংশ ডিউডেনামে উন্মুক্ত হয়, তার মানে পাকস্থলীর 2টা সাইড আছে, একটা সাইড হচ্ছে অন্য নালী, একটা সাইড হচ্ছে ডিউডেনাম বা ক্ষুদ্রান্তের প্রথম অংশ যেটা, তাই তো, সেটার নাম পাইলোরাস। এটা উত্তর ঠিক আছে। পাকস্থলীর প্রাচীরে 5টি স্তর থাকে, এইটার উত্তরও কিন্তু ঠিক আছে। তাহলে উত্তর কিন্তু সি আর ডি হবে। যারা যারা সি আর ডি অ্যান্সার করছো তাদের জন্য এটা, হ্যাঁ। আচ্ছা, নেক্সট যাই আমরা। এই অ্যান্সারটা, এটা আমি পড়ানোর সময় বলছি, পাকস্থলীর প্রাচীরের কোন স্তরে রুগী নামক কিছু অভিক্ষেপ পাওয়া যায়, রুগী নামক অংশ পাওয়া যায়। এটাতে শেখ আফরোজা শোভা আগে অ্যান্সার করছে। ওকে, এগুলোতে বেশিক্ষণ রাখা যাবে না কিন্তু, অনলাইন হলে তো সাথে সাথে অ্যান্সার, অফলাইনে গিয়ে বৃত্ত ভরাট করতে হয়তো সময় লাগবে কিছুটা। আচ্ছা, কোন স্তরে রুগী পাওয়া যায়? মিউকোসা, সাবমিউকোসা, সেরোসা, মাস্কুলারিস মিউকোসা। আমরা অলরেডি এটা বলে ফেলছি, সেটা হচ্ছে মিউকোসা নামক স্তরের মধ্যে রুগী পাওয়া যায়, মিউকোসা নামক স্তরের মধ্যে। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম অংশের যে পড়া, সেই পড়ার উত্তর। আমাদের এখানে যারা মনিটরিং এ ছিলেন তারা এগুলো সব নোট করেছেন। তোমাদের যাদের দ্রুততার সাথে আমরা অ্যান্সার পেয়েছি তাদেরকে আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েশনের ব্যবস্থা আছে, এবং আমরা চেষ্টা করব 3 দিনের মধ্যে এই চ্যাপ্টারে যত এমসিকিউ আসতে পারে সবগুলার এমসিকিউ যেন আমরা পুরোপুরি আয়ত্তে নিতে পারি। 13, 14, 15, আজকে 13 তারিখ চলতেছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মানে দ্বিতীয় অংশের ম্যাক্সিমামটা আমরা আগে পড়ে ফেলছি, আমরা একটু আবার রিপিট করি, খেয়াল করে দেখো। বলছিলাম যে এরকম ইউ আকৃতির একটা অংশ থাকে। কিসের অংশ এটা? ক্ষুদ্রান্তের অংশ। এরপরে অনেক পেঁচানো থাকে, এরকম অনেক পেঁচানো থাকবে, এরকম অনেক পেঁচানো থাকে। আমি জাস্ট বোঝার জন্য, অত পেঁচানো আঁকতে গেলে আমার মাথা ঘুরে পড়ে যাব, সেই জন্য আমি অত পেঁচানো আঁকতেছি না। এই তো ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত নামে ক্ষুদ্র কিন্তু দৈর্ঘ্যে কিন্তু ক্ষুদ্র না, সরি, এটা প্রায় 6 থেকে 7 মিটার লম্বা। ওকে, ক্ষুদ্রান্ত যেখানে শেষ হইল, শেষ হওয়ার পরে এটা আমাদের পেটের ডান দিক দিয়ে উপরের দিকে উঠতেছে, তারপরে পেটের মধ্যে এরকম আড়াআড়ি ভাবে অবস্থান করে, এরপরে নিচের দিকে নামবে, আমাদের পেটের বাম পাশ দিয়ে নিচের দিকে নামবে, নামার পরে শেষের দিকে একটু ফাঁসের মতো অবস্থা হয়, এরপরে স্ফীত হয়ে শেষ হয়ে যায়। এই আমাদের ক্ষুদ্রান্তের ব্যাপারে কথাবার্তা শেষ। প্রথম অংশের নাম ছিল ডিউডেনাম, দ্বিতীয় অংশের নাম ছিল জেজুনাম, ঠিক আছে, তারপরে অংশের নাম ছিল হচ্ছে ইলিয়াম।
আমরা বলছিলাম ডিউডেনাম কোন আকৃতির বলছিলাম, ইউ আকৃতির। ইলিয়ামটা কতটুকু গঠন করে, 3/5 গঠন করে। আচ্ছা, এবং এই ক্ষুদ্রান্তের ভিতরে ভিলাই থাকে। ভিলাই কিভাবে গঠিত, ভিলাইয়ের মধ্যে মাইক্রো ভিলাই, ব্রাশ বর্ডার, সেই শব্দগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি। এখন আমরা দেখব হচ্ছে বৃহদান্ত। বৃহদান্ত নামে বৃহৎ, কিন্তু এটার দৈর্ঘ্য কিন্তু বৃহৎ না, 1.5 মিটারের মতো। আবার এটা একটু চেঞ্জ থাকতে পারে, কোনো বইয়ের মধ্যে অন্যরকম থাকতে পারে, অসুবিধা নেই অন্য কোনো বইয়ের মধ্যে। খেয়াল করো, ইলিয়ামটা যেখানে শেষ হয়ে যায়, এই যে এখানে শেষ হয়ে গেল, এখান থেকে শুরু করে ধরো এই পর্যন্ত অংশ, এই যে আমি লাইন টানতেছি, হ্যাঁ, এই পর্যন্ত অংশ, এই অংশটুকুর নাম হচ্ছে সিকাম। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে বৃহদান্তের প্রথম অংশকে কি বলে, উত্তর হচ্ছে সিকাম। কি বলে? সিকাম বলে, সিকাম বলে। ওকে, বাকি দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশটুকুর নাম হচ্ছে কোলন। কি বলছি? কোলন বলছি। আর শেষ অংশের নাম যেটা, এই যে ডট চিহ্ন দিচ্ছি, সরি, এই যে লাইন টানলাম এরকম ভাবে, এই অংশটা হচ্ছে মলাশয়, একদম শেষে, এটা মলাশয়। তুমি এখানে দেখো তাহলে বুঝতে পারবে। দেখো, বৃহদান্তের প্রথম অংশের নাম কি? সিকাম। দ্বিতীয় অংশের নাম কি? এখানে ক আছে না, ক দিয়ে মনে রাখবা কোলন। দ্বিতীয় অংশের নাম হচ্ছে কোলন। এখানে ম আছে না, ম দিয়ে মনে রাখবো হচ্ছে মলাশয়। তাহলে মানুষের বৃহদান্তের অংশ কয়টি? 3টি, সিকাম, কোলন, মলাশয়। এখন এমসিকিউর জন্য, পরীক্ষার জন্য তোমার আসলে পড়া কতটুকু বা তুমি কতটুকু জানলেই চলবে, সেই হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট, এই সিকাম থেকে ডান দিকে আঙুলের মতো একটা অংশ বের হয়ে থাকে এরকম, এইটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স, এটা অ্যাপেন্ডিক্স, এটা অ্যাপেন্ডিক্স, এটা আঙুলের মতো। তাহলে আমাদের আজকের পুরো চ্যাপ্টার পড়ার মধ্যে গম্বুজ আকৃতির বললেই ফান্ডাস চলে আসবে, আঙুলের মতো বললেই অ্যাপেন্ডিক্স চলে আসবে। কিসের অংশ? সিকামের সাথে থাকে, এটা আমাদের পেটের ডান দিকে থাকবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাপেন্ডিক্স। এরপর কি, এই যে কোলন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই কোলনের আবার কোলন, এই কোলনের আবার 4টা অংশ, 4টা। কিভাবে? এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা 1 নাম্বার অংশ। এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা 2 নাম্বার। এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত 3 নাম্বার অংশ। এরপরে এই যে একটু ফাঁসের মতো হয়েছে এরকম, এটা হচ্ছে 4 নাম্বার অংশ। এই প্রথম যে অংশটা, মানে খাবার এই দিক দিয়ে আসতেছে আসতেছে, এই হিসেবে খাবারটা উপরের দিকে উঠতেছে, ঊর্ধ্বগামী চিন্তা করে, এই অংশটুকুর নাম হচ্ছে ঊর্ধ্বগামী কোলন। কি কোলন বলছি? ঊর্ধ্বগামী কোলন। এই অংশটুকু আমাদের পেটের মধ্যে আড়াআড়ি ভাবে থাকে বা অনুপ্রস্থ ভাবে থাকে বা ট্রান্সভার্সলি থাকে, এই জন্য এটার নাম হচ্ছে ট্রান্সভার্স কোলন। এটা ট্রান্সভার্স কোলন। এরপর সোজা নিচের দিকে, এই যে নিচের দিকে নামতেছে, তার মানে নিম্নগামী, এই জন্য কোলনের এই অংশটুকুর নাম হচ্ছে নিম্নগামী কোলন। আর শেষের দিকের যে অংশ 4 নাম্বার, সেই অংশের নাম হচ্ছে সিগময়েড কোলন। সিগময়েড কোলন, এই টার্মটা কিন্তু খেয়াল রাখবা। তাহলে প্রশ্ন আসতে পারে কয়েকভাবে, যে কোলনের অংশ কয়টা? 4টা। কোলনের প্রথম অংশের নাম কি? ঊর্ধ্বগামী কোলন। শেষ অংশের নাম কি? সিগময়েড কোলন। কোলনের 4টি অংশের মধ্যে কোন অংশটি ফাঁসের মতো বা অনেকটা ইউ এর মতো, যেটাই বলি সেটা হচ্ছে সিগময়েড কোলন। এবং পুরা কোলনটাই ইউ এর মতো। এই কোলনটাই দেখতে অনেকটা এরকম ইউ এর মতো, ইউ আকৃতির। খেয়াল করো তাহলে, এখানে ডিউডেনাম ছিল ইউ আকৃতির, এখানে কোলনটা হচ্ছে ইউ আকৃতির। তাহলে ক্ষুদ্রান্তের ভেতরে ইউ আকৃতির একটা অংশ আছে, নাম ডিউডেনাম। বৃহদান্তের ভিতরে ইউ আকৃতির একটা অংশ আছে, নাম হচ্ছে কোলন। কোলনের শেষ অংশটাও অনেকটা ইউ এর মতো বা ফাঁসের মতো, সেটা সিগময়েড কোলন। দ্যাটস ইট। ওকে, তোমার বইয়ের মধ্যে এর থেকে অতিরিক্ত আর তেমন কোনো কিছু বলে নাই। আচ্ছা, তাহলে তুমি এখন তোমার বই অনুসারে যতটুকু তোমার দেখা হইলো, আমরা নেক্সট এখানে কিছু ছবি দেখি আমরা। যেমন ক্ষুদ্রান্ত, প্রথম অংশ ডিউডেনাম, এটা ইউ আকৃতির,
25 সেন্টিমিটার ডিডেনামের দৈর্ঘ্য, জেজুনাম এটা 2.5 মিটার, ইলিয়াম 3/5 গঠন করে। এগুলা আকৃতি প্লাস দৈর্ঘ্যগুলা থেকে প্রশ্ন আসতে পারে এবং সিরিয়াল অনুযায়ী। এবং আমরা এখানে ইজিলি দেখতে পাই যে দেখো এই যে একটু ইয়েলো কালারের মতো যেটা, এটা ডিডেনাম। হ্যাঁ, তারপর একটু কি কালার বলবে, একটু এটা বেগুনি বা এরকম, হ্যাঁ বেগুনি কালারের মতো, ঠিক আছে, এটা হচ্ছে জেজুনাম। তারপরে একদম শেষে পিঙ্ক কালার, যেটা পিঙ্ক গোলাপি কালারের মতো, সেটা হচ্ছে ইলিয়াম। এই তিনটা অংশ যেগুলো সবচেয়ে পেঁচানো থাকে, কিন্তু এটা কিন্তু ক্ষুদ্রান্ত সবচেয়ে পেঁচানো। এটার পর থেকেই শুরু হচ্ছে এরকম বৃহদান্ত। আমরা যদি পরে কিছু ছবি দেখি, ছবিতে আরো পরিষ্কার খেয়াল করে দেখো। আমরা এইখানে প্রথমে তাকাও, ক্ষুদ্রান্ত একটা টিউবের মতো, এটাকে কেটে প্রাচীর বিশ্লেষণ করে আমরা 5টা লেয়ার পাইছিলাম। সবচেয়ে বাইরে ছিল হচ্ছে সেরোসা, সবচেয়ে ভিতরে ছিল মিকোসা। সেই মিকোসার মধ্যে এরকম কিছু ফোল্ডিং, এই যে এই যে এই যে এগুলাকে আমরা বলছি হচ্ছে ভিলাই। সেই একটা ভিলাই হচ্ছে এটা, এই যে ভিলাই। ওকে, সেই ভিলাইয়ের প্রাচীরে যে এরকম এরকম কোষ থাকে, এরকম একটা কোষের ছবি হচ্ছে এটা, যে দেখো এই কোষের বাইরে এরকম আঙুলের মতো কিছু অভিক্ষেপ ছিল, যেগুলাকে আমরা মাইক্রোভিলাই বলছি। এবং মাইক্রোভিলাই গুলো থাকার কারণে একটা ব্রাশের মতো বর্ডার তৈরি হয়েছে, যেটাকে আমরা ব্রাশ বর্ডার বলি। এগুলা তোমার আজমল স্যারের বই, আলিম স্যারের বই, দুই জায়গায় এই টার্মগুলো আছে। সেই জন্য কিন্তু আমি তুলে নিয়ে আসছি, যেন পরে তোমার পড়তে গিয়ে সুবিধা হয়। আচ্ছা, এই যে একটা ভিলাই, এই ভিলাইয়ের ভিতরে 2 ধরনের নালী পাওয়া যায়। 2 ধরনের নালী, একটা হচ্ছে রক্তনালী, রক্তনালী পাওয়া যায়। আরেকটা হচ্ছে লসিকা নালী, লসিকা নালী। এই ভিলাইয়ের ভিতরে বাইরের দিকে কোষ ছিল, ঠিক আছে, ভেতরের দিকে 2 রকম পাওয়া যায়। রক্তনালী যেটা আছে, এটা কোনো নাম নাই, রক্তনালী, ঠিক আছে। আর লসিকা নালী যেটা, এইটার একটা বিশেষ নাম হচ্ছে ল্যাকটিয়াল, ল্যাকটিয়াল। তবে এটি একটু বেশি বেশি ভালো করে খেয়াল রাখা উচিত, যে আমরা একটা ভিলাইয়ের ভেতরে কেন্দ্রস্থলে ভেতর দিয়ে 2 ধরনের নালী পাবো। রক্ত পরিবহনের জন্য রক্তনালীগুলা থাকে, শেষ কথা। আর লসিকা নামক যে তরল পদার্থ, বর্ণহীন তরল পদার্থ, সেইটা পরিবহনের জন্য কিছু নালী থাকে, সেটাকে লসিকা নালী বলে। খুব সিম্পল। কিন্তু এই লসিকা নালীর একটা বিশেষ নামকরণ করছে বিজ্ঞানীরা, সেটার নাম হচ্ছে ল্যাকটিয়াল। তাহলে ল্যাকটিয়াল ভিলাইয়ের ভিতরে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, ক্ষুদ্রান্তের ভিলাইয়ের একেবারে আরো বড় করে একটা ছবি যদি আমরা দেখি, এইটা পুরাটা ভিলাই, এর মধ্যে এই যে মাইক্রোভিলাই দেখো, এই যে একটা কোষ, এপিথেলিয়াল কোষ, কোষের বাইরে এরকম 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 আছে, এগুলাকে মাইক্রোভিলাই বলবো। দেখতে অনেকটা ব্রাশের মতো মনে হচ্ছে, ব্রাশ, আমাদের ব্রাশ আছে যে টুথব্রাশ, সেটার মতো মনে হচ্ছে না এই বর্ডারটাকে? এই জন্য এটাকে ব্রাশ বর্ডার বলা হয়, ব্রাশ বর্ডার, ঠিক আছে। ব্রাশ বর্ডার কি দিয়ে তৈরি? তাহলে মাইক্রোভিলাই দিয়ে তৈরি। ব্রাশ বর্ডার মাইক্রোভিলাই দিয়ে তৈরি, ঠিক আছে। আর কেন্দ্রস্থলে এই যে একটু গ্রিনিশ কালার, সবুজ কালার দেখতে পাচ্ছ, যেটাকে ল্যাকটিয়াল বলা হয়। আর কিছু রক্তনালী আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার যদি বৃহদান্ত্রের অংশগুলো দেখি, দেখো আমরা যা পড়ছি তাই। সিকাম, কোলন, মলাশয়। সিকামের মধ্যে এই আঙুলের মতো যেটা থাকে, এটাকে অ্যাপেন্ডিক্স বলে। কোলনের মধ্যে ঊর্ধ্বগামী কোলন, এখান থেকে এই অংশটুকু আমাদের পেটের মধ্যে আড়াআড়ি ভাবে থাকে, ট্রান্সভার্স কোলন। এইটুকু নিচের দিকে ডিসেন্ডিং কোলন, একদম শেষে এই অংশটুকু হচ্ছে সিগময়েড কোলন। ছবি দেখব, নাম পড়ব, এবং আমাদের বৃহদান্ত্রের অংশগুলা শেষ। বৃহদান্ত্রের অংশগুলা নিয়ে কোনো ছাড়ের কোনো বইয়ের মধ্যে কিন্তু একদম ডিটেল নাই, অতএব ওটা নিয়ে আমাদের টেনশন করার কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সের ছবি আমরা দেখছি, এই হচ্ছে অ্যাপেন্ডিক্স। আচ্ছা, এখন তুমি খুব বেশি সময় দিচ্ছি না, 2 মিনিট সময় দিচ্ছি হচ্ছে ক্ষুদ্রান্তের জন্য, 2 মিনিট সময় দিচ্ছি বৃহদান্ত্রের জন্য। ক্ষুদ্রান্ত 2 মিনিট পড়ো, বৃহদান্ত 2 মিনিট পড়ো। তোমার বইয়ের মধ্যে যা আছে এতক্ষণ আমি যা বলছি, যদি বই এতক্ষণ থেকে থাকে খুবই ভালো, তাহলে নিশ্চয়ই মার্ক করছো। আর যা যা বলছি এগুলো একটু মনে করার চেষ্টা করো। 4 মিনিটের ব্রেক, এরপর আবার আমরা মনে করার যে পদ্ধতি, মনে করার যে সিস্টেম, সেটা থেকে আমরা দেখি আমরা আসলে কতটুকু মনে করতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের টাইম অনুযায়ী সবকিছু ঠিক থাকবে। যদি আমাদের একদম শুরুতে কিছুটা বিলম্ব হওয়ার কারণে আমাদের আজকে
এখন 4 মিনিটের ব্রেক, 4 মিনিটের ব্রেক শেষে আমরা দেখি আবার প্রশ্নের উত্তরগুলো পারি কিনা। আচ্ছা, ওকে, আমরা আমরা আবার আসলাম, দেখি কতটুকু মনে করতে পারি। ওকে, তানজিল হাসান, থ্যাংক ইউ। ওকে, আমরা কোশ্চেনে যাই। সবাই যারা আছে আমাদের ক্লাসে তাদের আমরা কিন্তু যে পর্যবেক্ষণ টিম তাদের মাধ্যমে আমরা তোমাদের 7 জনের নাম সিলেক্ট করে এই গ্রুপে আবার পোস্ট করে দেবো আর কি। ঠিক আছে, ফেসবুক আইডিগুলো আমরা চেষ্টা করবো ফেসবুক আইডি থেকে তোমাদের মানে রিয়েল নামগুলো নেওয়ার, কলেজগুলো নেওয়ার। তোমরা একটু একটু যদি কোঅপারেট করো ভালো হয়, নাম আর কলেজ নেম হলে। ঠিক আছে, ওকে, কন্টিনিউ করি। আমাদের এই যে কয়েকটা ক্লাসে আমরা নিই না কেন, তাতে করে 2টা উপকার হবে তোমাদের। একটা হচ্ছে কিছুক্ষণের আলোচনার মাধ্যমে পড়া হয়ে গেল যতটুকু সম্ভব, এবং তোমরা রেকর্ডেড থাকবে, এটা সেটাও দেখার সুযোগ থাকবে। আর সেকেন্ড থট যেটা, সেটা হচ্ছে যে আমরা এই যে পড়ানোর যে স্টাইল বা প্রশ্নের যে স্টাইল, এই স্টাইলগুলো তোমাকে এমসিকিউতে মানে চিন্তা ভাবনার কতগুলো উইন্ডো ওপেন করে দিবে যে হ্যাঁ এই জায়গা থেকে এইভাবে প্রশ্ন হইতে পারে। এই হচ্ছে উপকারের ব্যাপারটা আর কি। ঠিক আছে, ফাউন্ডেশন কোর্সের জন্য যতটুকু হবে আর কি। আচ্ছা, আমরা আমরা যদি যাই কোশ্চেনের মধ্যে, রেডি, খেয়াল করো। ক্ষুদ্রান্তের কোন অংশটি ইউ আকৃতির? আলিমুল, অনিক কুমার, নাম বলে আবার মুশকিল, আবার এখানে অনেকের ফ্যামিলি পার্সনদের আইডি আছে, সিনিয়রদের নাম বলতে গেলে আবার একটু ভয় লাগে। ওকে, থ্যাংক ইউ। অলরেডি তোমরা এটা মানে অ্যান্সার ম্যাক্সিমামই পেরে যাচ্ছ। এটার অ্যান্সার হচ্ছে ডিউডেনাম। ক্ষুদ্রান্তের কোন অংশটি ইউ আকৃতির? এবং আমরা কিন্তু অবশ্যই যখন কোনো কোশ্চেন সলভ করবো তখন কিন্তু চিন্তা করবো বাকিটা কেন হচ্ছে না, পাইলোরাসের ক্ষেত্রে কি হবে। ঠিক আছে, ডিউডেনাম অ্যান্সার ঠিক আছে, বাকিগুলো কি জানি আমরা? পাইলোরাস এটা হচ্ছে শেষ অংশ, এটা জানি। জেজুনাম হচ্ছে বৃহদান্ত্রের অংশ, ইলিয়াম বৃহদান্ত্রের অংশ, কিন্তু হবে না। আচ্ছা, নেক্সট কোশ্চেন। বৃহদান্ত্রের কোন অংশটি ইউ আকৃতির? এই মাত্র কিছুক্ষণ আগে বলছি কিন্তু। হ্যাঁ, মানে আমরা কতটুকু মেমোরাইজ করতে পারি এটাও কিন্তু এখানে আসলো আর কি। বই দেখে পড়লাম কিন্তু তার সাথে আর কতটুকু মনে করতে পারি ক্লাসের কথা থেকে। বৃহদান্ত্রের কোন অংশটি ইউ আকৃতির? বৃহদান্ত্রের কোন অংশটি ইউ আকৃতির? ক্লাসের কথা যদি শুনে থাকো তাহলে অ্যান্সার পারা সম্ভব। হ্যাঁ, কেউ কেউ ভুল করে ফেলছে, অলরেডি ভুল করে ফেলছে। জান্নাতুল নাইম, তোমার এতক্ষণের পারফরমেন্স খুব ভালো ছিল, কিন্তু এটা আবার ভুল হয়ে গেছে অ্যান্সারটা। হ্যাঁ, কারণ এটার অ্যান্সারটা হবে, হ্যাঁ আমরা অলরেডি যারা খুব দ্রুত অ্যান্সার করছে তাদেরকে আমরা পেয়ে গিয়েছি, কোলন হবে, তাই তো? সিকাম না, সিকামের সাথে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে, সেটা মলাশয় তো হবেই না। ইলিয়াম তো ক্ষুদ্রান্তের অংশ, এটা তো আরো হবে না, ডাবল হবে না। এটা তো আমাদের প্রশ্ন ছিল বৃহদান্ত্র। ওকে, এবং তুমি আরো দেখবা কোন কোন বইয়ের মধ্যে আমাদের যে নিম্ন চোয়ালের অস্থি ম্যান্ডিবল, এটার আকৃতি ইউ আকৃতির বলা আছে। আমাদের হাইওয়েড অস্থি একটা আছে, এটার আকৃতি ইউ আকৃতির বলা আছে। এরকম ইউ দিয়ে 4-5টা জিনিস পুরো হিউম্যান বডিতে আছে ইউ আকৃতির। ইউ আকৃতির আমরা তো এখানে 2টা পাচ্ছি। নেক্সট কোশ্চেন, ক্ষুদ্রান্ত কত মিটার দীর্ঘ? পারা উচিত, এই কিছুক্ষণ আগে মাত্র বলছি।
ক্ষুদ্রান্ত কত মিটার দীর্ঘ? একজন, দুইজন, ইনায়া কায়নাত, রুহিয়া বিনতে আলিম। কারণ এখানে আগে অ্যান্সার করাটা কিন্তু সবচেয়ে জরুরি। অন্য কে কি করলো এটার জন্য বসে থাকতে গেলে কিন্তু আবার মুশকিল। ওকে, আমরা পেয়ে যাচ্ছি। এখানে দেখো খুব কাছাকাছি অ্যান্সার অপশনগুলো দেওয়া হয়েছে, কারণ তুমি যেন কনফিউজড হও সেই কারণে দেওয়া হয়েছে। আমাদের খেয়াল রাখবা, সবসময় শুরুটা খেয়াল রাখবা। যে কোনো সংখ্যার রেঞ্জ, যে কোনো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি, বোটানিতে সংখ্যার কোনো রেঞ্জ থাকলে সংখ্যার যে শুরুটা, রেঞ্জের শুরুটা, সেই শুরুটা জোর দিয়ে পড়বা, বেশি ভালো করে মনে রাখবে। কারণ অনেক সংখ্যা পড়তে হবে, সংখ্যা থেকে কিন্তু প্রশ্ন আসে। মেডিকেল ভর্তি পরীক্ষা 2010, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির যে 75টা, তার মধ্যে প্রায় 24টার মতো শুধু সংখ্যাই ছিল। আমি ভয় দেখাচ্ছি না, ফ্যাক্ট বললাম আর কি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। বৃহদান্ত্রের কোন অংশের সাথে অ্যাপেন্ডিক্স থাকে? তাসনিমুল হাসান জাওয়াদ। অ্যাপেন্ডিক্স আঙুলের মতো একটা অভিক্ষেপ, একটা অংশ, যেটা বৃহদান্ত্রের মধ্যে পাই আমরা, বৃহদান্ত্রের প্রথম অংশের মধ্যে পাই। এবং বৃহদান্ত্রের প্রথম সেই অংশের নাম হচ্ছে সিকাম। কিছুক্ষণ আগে আমরা বলছিলাম সিকাম, আমরা আগে মনে রাখবো, উত্তর হবে সিকাম। সিগময়েড কোলন শেষ অংশ, এটা তো হবেই না। নিম্নগামী কোলনের মধ্যে কোনো আঙুলের মতো কিছুই নাই, মলাশ হতে ইম্পসিবল। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন। ক্ষুদ্রান্তের কোন স্তরে ভিলাই থাকে? অনেকবার বলছি, ছবি আঁকছি, সবকিছু দেখি মনে থাকে কিনা। ক্ষুদ্রান্তের কোন স্তরে ভিলাই থাকে? জাওয়াদ খুব দ্রুত অ্যান্সার করতেছে এখন জাওয়াদ। অন্য যারা ছিল 2-3 জন নাই, উধাও হয়ে গিয়েছে। জান্নাতুল নাইম ডিনারে ব্যস্ত খুব সম্ভবত, কেউ কেউ। অনেকেরই খুব দ্রুত অ্যান্সার হয়ে যাচ্ছে। 1 2 3 4। হ্যাঁ, আমরা যারা সবচেয়ে দ্রুত অ্যান্সার করছে তাদের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। দেখো কোন স্তরে ভিলাই থাকে। ভিলাই কোথায়? ক্ষুদ্রান্তের। ওকে, আমরা বলছিলাম 5টা স্তর, তার মধ্যে সবচেয়ে বাইরের স্তরের নাম হচ্ছে সেরোসা, এখানে তো হবেই না। সবচেয়ে ভিতরের স্তরের নাম হচ্ছে মিউকোসা, এটা হবে। পেশি স্তরের মধ্যে এটা পাওয়া যাবে না, সাব মিউকোসার মধ্যে পাওয়া যাবে না, কারণ আমরা বলছিলাম সাব মিউকোসা স্তরে অন্য কিছু থাকে। ওকে, আচ্ছা নেক্সট কোনটি? এটা একদম খুব সিম্পল কোশ্চেন। এটা আমরা একটু টাফ থেকে ইজির মধ্যে চলে আসছি। দেখ, এটা এখনই পারা উচিত সবার। নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ? নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ? প্রশ্ন বুঝে অ্যান্সার করো, প্রশ্ন দেখে অ্যান্সার করো। একজন জাকিয়া সুলতানা, ভুল অ্যান্সার নাকি? না সরি, জাকিয়া তো আগের অ্যান্সার, এটা একটু পরে। খেয়াল করো, ইনায়া কায়নাত, তোমার মানে ডাবল অ্যান্সার কেন চিন্তা করলা তুমি? ডাবল অ্যান্সার হবে না তো। হ্যাঁ, আমরা অলরেডি যারা খুব দ্রুত অ্যান্সার করছে তাদেরকে আমরা পেয়ে গিয়েছি। নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ? খেয়াল করবো আমরা কোনটার অংশ চাইছে ক্ষুদ্রান্তের। ওকে, সিকাম। সিকাম ক্ষুদ্রান্তের অংশ না, এটা বৃহদান্ত্রের অংশ। ওই যে যেটার মধ্যে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে। ইলিয়াম অবশ্যই ক্ষুদ্রান্তের অংশ। তাহলে বাকি দুটো অপশনকে আমরা পড়বো না? পড়বো, যে যদি আরো কিছু থাকে সেটা পড়লাম আমরা। ফান্ডাস না, এটা হবে না, এটা পাকস্থলীর অংশ। বড় বাঘ, ছোট বাঘ, ওই যে গ্রেটার কার্ভেচার, লেজার কার্ভেচার কোথায় ছিল? পাকস্থলীর অংশ ছিল, হবে না এগুলো। পাকস্থলী বর্ণনার সময় আমরা পড়ছি। নেক্সট, এটা পারা উচিত, এটা ক্লাসের আলোচনার মধ্যে আসছে। কোন স্তরে রক্তনালী এবং স্নায়ু থাকে? একটু টাফ, কখনো এর আগে এখান থেকে এমসিকিউ হয় নাই, কিন্তু হওয়ার মতো, বইয়ের যে জায়গায় আছে সেটা একেবারে প্রশ্ন করার মতো একটা জায়গা। এটা অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে।
ওকে ওকে ফাতেমা মেহজাবিন জান্নাতি, তোমার অ্যান্সারটা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ মার্জিয়া, থ্যাংক ইউ। কারণ অনেকে আছে বাসা থেকে অ্যালাউড না যে ফেসবুক আইডি ইউজ করবে, এই জন্য বাসার অভিভাবকদের আইডি অনেকে ইউজ করতেছে। ইটস ফাইন, এটা কোনো সমস্যা না, করতেই পারো তুমি। কোন স্তরে রক্তনালী স্নায়ু থাকে? খেয়াল করো, ক্ষুদ্রান্ত কি থাকে বলছে? রক্তনালী থাকবে, স্নায়ু থাকবে। এখানে কিন্তু রুগী ভিলাই এগুলো কিছু বলে নাই। আমরা বলছিলাম এমন একটা স্তর যে স্তরে ক্ষুদ্রান্ত বলি, পাকস্থলী যাই বলি না কেন, সেখানে রক্তনালী বা স্নায়ু থাকে। পেশি স্তর হবে না, পেশি স্তর ওই যে 3টা পেশি স্তর থাকে ওইটা বাদ। এটা হবে সাব মিউকোসা উত্তর। মিউকোসা তো হবেই না, মিউকোসার মধ্যে গ্রন্থি থাকে, ভিলাই থাকে, রুগী থাকে, ওগুলো হচ্ছে মিউকোসা, এটা হবে না। মাস্কুলারিস মিউকোসা, এটা নিয়ে কোনো বইয়ের মধ্যে তেমন ডিটেল কিছু নাই, অতএব উত্তর সাব মিউকোসা, অ্যান্সার হবে হচ্ছে বি। ঠিক আছে, অ্যান্সার বি। এটা দেখো কি হবে। নেক্সট কোশ্চেন, ক্ষুদ্রান্তের ব্রাশ বর্ডার কি দিয়ে তৈরি? ক্ষুদ্রান্তের ভিতরে ব্রাশের মতো যে বর্ডার, সেটা কি দিয়ে তৈরি ছিল? একটু টাফ কোশ্চেন, একটু টাফ। হ্যাঁ, এবং এটা মানে কয়েকবারই আমাদের আলোচনায় আসছে। ম্যাক্সিমামের অ্যান্সার হচ্ছে এখানে, ম্যাক্সিমামের হচ্ছে। শোভা, সূচনা, শিহাব, সবারই হচ্ছে। আচ্ছা, হাসানুজ্জামান অনেকগুলা বি দিয়ে ফেলছো, এটার জন্য অতিরিক্ত কোনো মার্ক নাই, একটা বি লিখলেই হয়, 4টা বি লিখে ফেলছো কি। ওকে, অ্যান্সার কিন্তু দেখো, ব্রাশ বর্ডার কি দিয়ে তৈরি। দেখো তুমি দুইটা শব্দ খেয়াল করো, কনফিউশন কিন্তু তৈরি হয়। ভিলাই একটা, মাইক্রো ভিলাই একটা। এই দুইটার মধ্যে কোনটা আকারে ছোট? নাম দেখেই তো বুঝতেছো তুমি, মাইক্রো যেটা ওটাই হচ্ছে ছোট। তার মানে আমাদের ভিলাই ছিল এরকম, ভিলাইয়ের বাইরের দিকে কোষের এরকম স্তর ছিল, তাই না? এভাবেই তো কোশ্চেন সলভ করতে হয়। তাহলে ব্রেন স্টর্মিং হবে, এগুলো আর জীবনে ভুলবো না। ঝড় ঝড়, সরি। এরপরে বাইরে হচ্ছে এরকম ভাবে ছিল কি, ছোট ছোট মাইক্রোভিলাই ছিল। এই মাইক্রোভিলাইগুলো থাকার কারণে ব্রাশের মতো একটা বর্ডার তৈরি হয়েছে, যেটাকে ব্রাশ বর্ডার বলি। তাহলে এইটা কিন্তু ভিলাই, একটা ভিলাই, এইটার মধ্যে অনেকগুলো মাইক্রোভিলাই আছে ছোট ছোট, সেইটা দিয়ে ব্রাশ বর্ডার তৈরি, ভিলাই দিয়ে না। অ্যান্সার হবে বি। আর ল্যাকটিয়াল তো হবে না, ল্যাকটিয়াল হচ্ছে এটা ভিতরে একটা ওই যে লসিকার নালী, সেটার নাম ল্যাকটিয়াল। কাইলো মাইক্রোন এটা অন্য জিনিস। এটা তুমি যেহেতু জানো না, হতে এটা অ্যান্সার হবে না, তুমি জানো না, হতে এটা না হবে। এই দুইটার মধ্যে কনফিউশন। নেক্সট কোশ্চেন, ইলিয়াম ক্ষুদ্রান্তের কতটুকু অংশ গঠন করে? এটাও পারা উচিত। দুইবার আমি বলছি, দুইবার রিপিট করছি। ওকে, তাসনিম তাবাসসুম এটার অ্যান্সার সবার প্রথমে করছে। শোভা প্রথমে করতে হবে এবং সঠিক অ্যান্সার করতে হবে। কতটুকু গঠন করে? ঠিক আছে, ম্যাক্সিমাম আমরা অলরেডি যারা অ্যান্সার করতে পেয়ে যাচ্ছি আমরা। ইলিয়াম এটা 3/5 ছিল, মানে টোটাল ক্ষুদ্রান্তকে 5টা ভাগ করলে তার 3 ভাগ আমরা এখান থেকে পাবো। ওকে, ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চেন, নিচের কোনটিতে সিগময়েড কোলন থাকে? সিগময়েড কোলন নামক একটা অংশ, এটা কোন জায়গায় পাওয়া যায় বলো দেখি। এটাও একটু তুলনামূলক সহজ প্রশ্নই আমি বলতে চাই, তুলনামূলক। এখানে জাওয়াদ সবার আগে অ্যান্সার, জাওয়াদ করছে। সঠিক না ভুল সেটা বলতেছি না, সবার আগে জাওয়াদ অ্যান্সার করছে। এখানে দেখো সিগময়েড কোলন কোথায় পাওয়া যায়। কোলন শব্দটা তো তুমি পরিচিত, তাহলে সেই হিসেবে অ্যান্সার চিন্তা করো। ওকে, আমরা একেবারেই পেয়ে গিয়েছি সবাইকেই, মানে আমাদের টার্গেট তো 7, সরি 7 জন টার্গেট না, সেই টার্গেট অনুযায়ী বলতে। অন্য নালী তো হবে না, অন্য নালী নিয়ে কোনো বইয়ের মধ্যে কোনো কথা বার্তাই অত নাই, তো আমাদের এটা পড়ার কোনো প্রশ্নই হবে না। অন্য নালীতে কোনো এমসিকিউ হবে বলে দৈর্ঘ্য শুধু জানা দরকার, আর কিছু নাই। পাকস্থলী নিয়ে অনেক কিছু আছে, পাকস্থলীর মধ্যে কোনো জায়গায় আমরা কোলন পড়ি না, কোলন শব্দটা
ঊর্ধ্বগামী, নিম্নগামী, অনুপ্রস্থ, সিগময়েড সেটা পরে, কোলন তো পাচ্ছি আমরা, তাই না? কোলনটা কি ছিল? আমরা বলছিলাম যে বৃহদন্তের 3টা অংশের নাম মনে রাখার জন্য সিকাম, প্রথম অংশের নাম সিকাম, ঠিক আছে, এর মধ্যে ক দিয়ে মনে রাখছিলাম হচ্ছে কোলন, ম দিয়ে কি মনে রাখছিলাম? মলাশয়। ওকে, অতএব এটা ক্ষুদ্রান্ত হবে না, পাকস্থলী হবে না, উত্তর হবে হচ্ছে বৃহদন্ত। ঠিক আছে, এই পর্যন্ত আমরা আমাদের আজকের ক্লাস একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের এই আলোচনার একদম শেষ মুহূর্তে বলতে চাই, তোমরা যারা আমাদের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলে, এই টোটাল 7 জনকে আমরা আমাদের পক্ষ থেকে, এই যে তুমি কষ্ট করে এতক্ষণ ক্লাস করলা, মূলত এতক্ষণ করে কষ্ট করে তুমি পড়ালেখা করলা, এটাই আর কি, এই অ্যাপ্রিসিয়েশনটা তোমার মানে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ধরনের ভাবে বাসা থেকে যারা বাবা মা যাদের আছে, অভিভাবকদের পক্ষ থেকে বিভিন্ন রকম গিফট থাকে, নানান কিছু থাকে, আমরা আমাদের পক্ষ থেকে তোমাদের এই কষ্টের জন্য, কষ্ট করে পড়ছো তখন, সেই জন্য আর কি 7 জনকে। এটা একই রকম ভাবে আগামীকালের যে ক্লাস, পরিপাকের যত গ্রন্থি আছে সেই গ্রন্থিগুলো থেকে এমসিকিউ কি আসতে পারে শেষ। ঠিক আছে, এখন তুমি তারপরে থার্ড ক্লাসে যেটা যাবো সেটা হচ্ছে যত এনজাইমের নাম আছে, হরমোনের নাম আছে, এগুলো কিভাবে মুখস্থ করা যায়, টেকনিক্যাল কথা, আর বিএমআই নিয়ে কিছু কথা, তাহলে হবে 3 ক্লাসে আমাদের পরিপাক শেষ। তাহলে আমরা কিন্তু ধরে ফেলবো জিওলজি চ্যাপ্টারগুলো পড়ার স্টাইলটা কি হওয়া উচিত। আমরা কিন্তু বুঝে ফেলবো যে অন্যান্য চ্যাপ্টারগুলো গোছানোর সময় আমার কোন জিনিসগুলো দিয়ে পড়া শুরু করা উচিত, কিভাবে পড়াটা ওই চ্যাপ্টারটা শেষ করে ফেলা উচিত, সেই হিসেবে। আচ্ছা, এখন তুমি খেয়াল করো, এই ক্লাসের সাথে তুমি আর কোন জিনিসটা পাচ্ছ, একটা হচ্ছে দাগানো বই উইদিন 1 আওয়ার, দাগানো বই, ঠিক আছে, দাগানো বইয়ের পিডিএফ তোমাদের এই গ্রুপে পোস্ট করা হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, পুরো চ্যাপ্টারের পিডিএফটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার এটা 2 জায়গায় আমাদের এই দাগানো বইয়ের পিডিএফ, আমাদের ফেসবুক যে গ্রুপে তোমরা আছো এই গ্রুপে, প্লাস হচ্ছে মেডিকোর যে সার্ভারে তোমাদেরকে এনরোল করতে বলা হয়েছে সেই সার্ভারেও আমরা দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দেবো, 2 জায়গাতে দেবো আমরা আজকে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই পরিপাক নালী রিলেটেড কিছু ভিডিও থাকবে, পরিপাক নালীর বিভিন্ন অংশগুলা 2-3-4টা ভিডিও, এটা আমাদের ফেসবুক গ্রুপেও থাকবে, তোমার আমাদের যে মেডিকোর সার্ভারে ইএমএস যেখানে তোমাদেরকে এনরোল করতে বলা হয়েছে, তোমরা যারা পরীক্ষা দিবে আগামীকালকে তাদের কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য এই ফাউন্ডেশন কোর্সে এনরোল করতে হবে, ওখানে গিয়ে তুমি প্রশ্ন পাবে, এই রিলেটেড একটা ভিডিও দেওয়া আছে। এবং আমার কাছে মনে হয় যে আমার ওই ভিডিওর লিঙ্কটা যদি আমরা একটু কমেন্টে দিয়ে দেই, তাহলে মানে সবাই এখন যারা আছে তারা একটু উপকৃত হবে। যাদের আগে এনরোলমেন্ট করা ছিল, অনেকে মেডিকোর রেগুলার স্টুডেন্ট, অনেকে মেডিকোর চ্যাম্প বায়োস্টার এনরোলমেন্ট করা ছিল, তারা শুধু সিলেক্ট করে ওই তোমার যেটা ফাউন্ডেশন কোর্স ওটা একটু সিলেক্ট করতে হবে, তাহলে তুমি কোশ্চেন লাইভ এক্সাম পেয়ে যাবে। পুরো ডিটেল সুন্দর একটা ভিডিও দেওয়া আছে 18 মিনিটসের, এটা দেখলে অনলাইন এক্সামগুলো দেওয়ার ক্ষেত্রে আর কোনো ধরনের সমস্যার কথা না, একবার দেখে নিলেই হবে, অসুবিধা নাই। ঠিক আছে, ভিডিওগুলো দেখবে তোমরা। আর কিছু ইমেজ, এই রিলেটেড কিছু ইমেজ যেগুলো ধরো পাকস্থলীর বোঝার অংশগুলো বোঝার জন্য, আমাদের ক্ষুদ্রান্তের অংশগুলো বোঝার জন্য, আমাদের বৃহদান্তের অংশগুলো বোঝার জন্য, সেগুলো এই গ্রুপে এবং সার্ভারের মধ্যে আমরা এগুলো পোস্ট করে দেবো। ঠিক আছে, এটা এখন তো আমরা ধরে নেই যে 10:45 এর মধ্যে আমরা একটু যাই। আচ্ছা, 10:45 এর মধ্যে এগুলো তোমরা পেয়ে যাবে। তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে আজকে যতটুকু পড়ানো হয়েছে এটুকু তোমরা নিজেরা নিজেরা একটু দেখবা। আজমল স্যার এবং আলিম স্যার 2 বই দেখো, দেখার পরে আগামীকালে তোমার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত 49 MCQ। 49 কেন 49, কেন 50 না, কেন 100 না, ওইটা পরে কোনো এক সময় বলবো। এই 49 MCQর একটা পরীক্ষা হবে কালকে বিকেল 5টার মধ্যে। তোমাকে ওই পরীক্ষা যে কোনো সময়, তুমি যখনই লগ ইন করে পরীক্ষা দিবে 20 মিনিট সময় দেওয়া আছে, এটা তুমি পরীক্ষা দিয়ে ফেলো। এরপরে আবার কালকে
পরিপাক গ্রন্থি নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং অফকোর্স পরিপাক গ্রন্থির মধ্যে আজকের যে অংশটা থেকে তুলনামূলকভাবে একটু ডিটেইল, একটু টাফ এবং একটু ইন্টারেস্টিং বলা যায়। এই জন্যই বলা যায় যে এখানে যকৃত বা লিভার নিয়ে অনেক ধরনের তথ্য আছে যেগুলো আসলে অ্যাকচুয়ালি পড়তে গেলে মানে অনেক ডিটেইল পড়তে হয় এবং ডিটেইল পড়তে হবে। যে কথা আমরা বলতে চাই সবসময় সেটা হচ্ছে মূল বইয়ে ফেরত আসা। কষ্ট হবে, এটা অস্বীকার করার উপায় নেই। মানে তোমার কাছে মনে হবে যে আমি একদম শর্টকাট করে যদি পড়ে ফেলা যেত অল্পর মধ্যে, অফকোর্স স্বাভাবিকভাবেই এটা একটা আমাদের মধ্যে একটা অলসতা বলি, একটা অবহেলা বলি, এটা চলে আসে। বাট সত্যি তো এটাই যে তুমি যদি কষ্ট করে পড়ো, কষ্ট করে মেন বইটা যদি পড়ো বুঝে বুঝে, কারণ গাইডের মধ্যে বা বিভিন্ন রকম নোটের মধ্যে কিন্তু আসলে মেন মেন লাইনগুলো লেখা থাকে, অনেক সময় ধারণা ক্লিয়ার হয় না। ধারণা ক্লিয়ার করার জন্য, বুঝে পড়ার জন্য মূল বইয়ে ফেরত আসাটা জরুরি। এবং বিগত কয়েক বছর ধরে জুলজি এবং বোটানি যেভাবে মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন হচ্ছে, যেমন 2022-এর জুলজি প্রশ্ন, 2023-এর বোটানি প্রশ্ন, এখানে বুঝে বুঝে মেইন বই পড়া ছাড়া ভালো করার কোনো সুযোগ নাই নাই নাই। এবং আমরা সেটাই করতেছি, আমরা সেটাই বলতেছি, আমরা সেটা তোমাদেরও করার জন্য উৎসাহিত করতেছি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল ক্লাসে আবারও দেখা হবে 7টার সময়, সন্ধ্যা 7টার সময়। আল্লাহ হাফেজ।